আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পরে দেখা। আচ্ছা, যারা অলরেডি জয়েন করে ফেলেছো একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে সাউন্ড এন্ড ভিডিও ঠিক আছে কিনা। আচ্ছা, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পরে দেখা। সাউন্ড এন্ড ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ ভালোই রাখছেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণের বাকি যে পোর্শনটা, চোখ আর গ্রন্থি। একটু দেখো যে স্নায়ুতন্ত্র এন্ড কান আমরা আগের একটা প্যারালাল ক্লাসে অলরেডি করেছিলাম। আজকে হচ্ছে চোখ আর গ্রন্থি। তো আমি আজকেও সেম ভাবে ট্রাই করব যে অন্য দিনের মতোই ম্যাক্সিমাম পোর্শনটা ক্লাসে পড়িয়ে দেওয়ার জন্য। তো সবার প্রতি একটু রিকোয়েস্ট থাকবে যে যারা ক্লাসটা করতে চাও, যাদের মনে হয় যে না এই ক্লাসটা তোমার জন্য দরকার, চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, তুমি আগে করতে পারোনি, এখন তোমার জন্য এটা একটু মনোযোগ দেওয়া দরকার, তাদেরকে বলবো যে কমেন্ট সেকশনটা একটু সোয়াইপ করে রেখে দাও। কমেন্ট সেকশন সোয়াইপ করে রাখো। কমেন্ট সেকশন দেখার দরকার নাই। তোমার যদি কোনো কোশ্চেন থাকে বা স্পট এক্সাম দেওয়ার সময় তুমি কমেন্ট সেকশন দেখতে পারো, আদারওয়াইজ এখন দরকার নাই। এখন তুমি জাস্ট যেটা করো সেটা হচ্ছে তুমি এখন আজমল স্যারের বইটা একটু সাথে রাখো আর একটা কলম রাখো সাথে। কারণ কিছু জিনিস আমি মুখে বলবো, সেটা আমি হচ্ছে কি বলে যে লিখে দিব বা তুমি স্লাইডে পরবর্তীতে পাবা এমন না, তোমাকে আমি মুখে বলবো, তো তোমার কাজ হবে সেগুলো চটপট করে নিজের বইয়ে লিখে ফেলা। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা শুরু করি। দেখো এই যে একটা ছোট্ট বাবু, এই পিচ্চিটার চোখ দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যেটা অরিজিনাল চোখ না, এডিটেড, রাইট? চোখ দাঁত দুইটাই এডিট করা। জাস্ট একটা সুন্দর ছবি দিয়ে শুরু করি আর কি। আজকে যেহেতু আমরা চোখ দিয়েই প্রথমে শুরু করব, দেখো ফার্স্টেই শুরু করছি চোখ দিয়ে। এই দেখতে পাচ্ছ একটা ব্লুইশ কালারের চোখ। অ্যাকচুয়ালি যে ব্লু কালারটা দেখতে পাচ্ছি আমরা, এই ব্লু কালারটা কি? এই ব্লু কালারটা হচ্ছে আমাদের আইরিশের কালার, রাইট? ব্লু কালারটা হচ্ছে আইরিশের কালার। মানুষের চোখ কয়টা? একটা না দুইটা, নাকি তার চেয়েও বেশি? আচ্ছা, যদি আমি একটু চোখটাকে বড় করে দেখি, একটা চোখ যদি তুমি দেখো তাহলে দেখতে অনেকটা এরকম। তুমি দেখো এখানে তুমি চোখের বিভিন্ন অংশ দেখতে পারবা। সাদা রঙের এই জায়গাগুলো হচ্ছে স্ক্লেরা। দেন দেখো এই যে একটু গ্রেইশ টাইপের যে এরিয়া দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আইরিশ। এন্ড মাঝখানে যে তুমি একটা ব্ল্যাক হলো দেখতে পাচ্ছ, একটা কালো জায়গা, একদম নিখুঁত কালো, এই জায়গাটা হচ্ছে আমাদের পিউপিল, রাইট? এই জায়গা হচ্ছে পিউপিল। তাছাড়া আইল্যাশ দেখা যাচ্ছে। এখন আমরা যেটা করবো, আমরা এখন চোখের ভিতরের যে অংশগুলা সেগুলো একটু দেখবো। এই ছবিটা একটু দেখো। দেখো আমাদের চোখের মেইনলি চোখটা থাকে কোথায়? আমাদের অক্ষিকোটরের মধ্যে। এন্ড এই অক্ষিকোটরের মধ্যে চোখটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে অক্ষিগোলক, আরেকটা হচ্ছে কিছু আনুষঙ্গিক অংশ। তুমি দেখো এই ছবিটাতে তুমি যে গোল রঙের সাদা অংশটা দেখতে পাচ্ছ, সাদা বা ধূসর বর্ণের একটা বল টাইপের, এটা হচ্ছে অক্ষিগোলক। এবং এই অক্ষিগোলক ছাড়া তুমি কিছু মাসল দেখতে পাচ্ছ, এই যে একটা মাসল, এই যে মাসল গুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে অক্ষি পেশি। তারপরে তুমি পিছনে দেখো, এখানে তুমি অপটিক নার্ভ দেখতে পাচ্ছ। মানে এই যে অক্ষি পেশি, তারপর আমাদের অক্ষি পল্লব, অক্ষি পক্ষ, এই সবকিছু মিলে হচ্ছে আনুষঙ্গিক অংশ। তো প্রথমে আমরা যেটা করব আজকে, আমরা ফার্স্টেই অক্ষি গোলকের প্রধান অংশ নিয়ে কথা বলবো, তারপরে আমরা যাব অক্ষি কোটরের বাকি যে জিনিসগুলো, আনুষঙ্গিক জিনিসগুলোতে। তো চলো আমরা বিভিন্ন অংশগুলো এই ছবির মাধ্যমে একটু পড়ি। আচ্ছা, এই ছবিটা হচ্ছে মানে আমার নিজের একটা আঁকানো ছবি, জাস্ট ক্লাসে আঁকতে একটু সময় বেশি লাগে বলে আঁকিয়ে নিয়ে আসা। তো আমরা হচ্ছে এখন একটু শুরু করি। ফার্স্টে দেখো যে আমাদের অক্ষি গোলক যেটা, এই অক্ষি গোলকটা আমাদের দেহের বাইরে কিছুটা থাকে, আর দেহের বাইরে মানে দেহের ভিতরের দিকে কিছুটা থাকবে। ঠিক কি রকম? অক্ষি গোলকের সম্পূর্ণ অংশের মধ্যে তুমি যদি এখান থেকে একটা দাগ দাও, মনে করো এখান থেকে তুমি একটা মার্জিন দিলে, এই যে আপু দাগ কাটলাম, এই দাগের বাইরের যে পোর্শনটা, এই বাইরের পোর্শনটা হচ্ছে 6/1 ভাগ। এই 6/1 ভাগ অক্ষি কোটরের বাইরের দিকে অবস্থান করে। ঠিক আছে? অক্ষি গোলকের 6/1 ভাগ অক্ষি কোটরের বাইরে অবস্থান করবে, এবং বাকি যে 5 ভাগ, এই বাকি 5 ভাগ অক্ষি কোটরের
ভিতরে অবস্থান করে। বুঝতে পারলাম? তাহলে আমরা এখন শুরু করব ফার্স্টেই অক্ষিক কোটরের ভিতরে যে 5 ভাগ সেই 5 ভাগ নিয়ে। আসো শুরু করি। দেখো অক্ষিক গোলকের অংশ আসলে কি কি। অক্ষিক গোলকটাকে তুমি যদি দেখো, তোমাদের বইয়ে একটা ফ্লো চার্ট আছে, সেই ফ্লো চার্ট অনুযায়ী অক্ষিক গোলকে থাকে কিছু স্তর আছে, স্তর পাবা, তুমি কিছু প্রকোষ্ঠ দেখতে পারবা এবং লেন্স পাবা। অক্ষিক গোলকের অংশ হচ্ছে 3টা। কি কি বলছি? স্তর, প্রকোষ্ঠ এবং লেন্স। তো প্রথমে যদি বলি স্তরের কথা, স্তর কয়টা? স্তর হচ্ছে 3টা। অক্ষিক গোলকের 3টা স্তর। সবচেয়ে বাইরে যেটা, এটার নাম হচ্ছে স্ক্লেরা। সবচেয়ে বাইরের স্তরের নাম কি বললাম? স্ক্লেরা। এটা একটা অস্বচ্ছ, একটু সাদা বর্ণের তন্তুময় অঞ্চল। অস্বচ্ছ একটু সাদা বর্ণের তন্তুময় অঞ্চল হচ্ছে স্ক্লেরা। এন্ড যেহেতু এটা তোমার চোখের সবচেয়ে বাইরের একটা স্তর, তুমি চিন্তা করো তোমার দেহের বাইরে বলো বা আমাদের কোনো একটা অঙ্গের বাইরের জিনিসগুলো সাধারণত কি করে? আমাদের যে কোনো একটা অঙ্গের বাইরের জিনিসগুলা কিন্তু সেই অঙ্গটাকে আকৃতি প্রদান করে, ঠিক কিনা? 2-3টা কাজ করে। দেখো, একটা হচ্ছে আকৃতি প্রদান করা, একটা কি সুরক্ষা প্রদান করা, আর একটা হচ্ছে অন্যান্য জিনিসপত্র থেকে পৃথক রাখা। আমাদের স্ক্লেরাও সেম কাজ করে। আমি একটু সবাইকে বলবো যে কমেন্ট সেকশনটাতে ব্যস্ত রেখো না। কমেন্ট সেকশন ব্যস্ত রাখলে আমি ক্লাস বাদ দিয়ে ওইদিকে ব্যস্ত হয়ে যাব। কিন্তু ক্লাসে মনোযোগ দাও। যা যা বলছি ম্যাক্সিমাম তোমার বইয়ে আছে। ক্লাসের কথা শুনলেই 70%-এর বেশি পড়া হয়ে যাবে। জাস্ট একটু ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা, তাহলে স্ক্লেরার কাজ কি বললাম? স্ক্লেরার কাজ 3টা। যেহেতু এটা চোখের সবচেয়ে বাইরের স্তর, তাহলে এটা আকৃতি বজায় রাখবে। 2 নাম্বার হচ্ছে সুরক্ষা প্রদান করবে এবং 3 নম্বর হচ্ছে আশেপাশের অন্যান্য অঙ্গ থেকে আমাদের চোখটাকে পৃথক রাখবে। স্ক্লেরার 3টা কাজ গেল। এখন দেখো এই স্ক্লেরার পরের স্তরটা তুমি দেখতে পাচ্ছ যে কালো কালার করে রাখছি আপু, পুরা স্তরটা দেখো। স্ক্লেরার পরেরটা মাঝখানেরটাই কিন্তু কালো রং করা। এই কালো রঙের স্তরের নাম কি? কালো রঙের এই স্তরের নাম হচ্ছে কোরয়েড। আমাদের অক্ষি গোলকের মাঝের যে স্তর, সেই স্তরটার নাম হচ্ছে কোরয়েড। এই কোরয়েড সম্পর্কে তুমি 2টা ওয়ার্ড মনে রাখবা। 2টা ওয়ার্ড কি কি? একটা হচ্ছে ম আর একটা র। এখন আমি একটু বুঝাই কেন বলছি। দেখো, তুমি কোরয়েডটা কালো রঙের, তুমি খেয়াল করো যে চোখের অন্য কোন অংশ কিন্তু আপু কালো কালার করে রাখিনি, খালি একটা লেয়ার পুরাটাই আমি কালো কালার করে রেখেছি। কেন? কারণ কোরয়েডের মধ্যে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, তার নাম হচ্ছে মেলানিন। এই জন্য এখানে ম লেখা হয়েছে। কোরয়েডে মেলানিন থাকার কারণে কোরয়েডটা সম্পূর্ণ কালো বর্ণের হয়। এবং এই মেলানিনটার কাজ কি তুমি চিন্তা করো তো। তুমি যখন ফিজিক্স পড়ো, তুমি তখন কি শিখছো? যে কোন একটা সাদা বর্ণের বস্তুর উপরে আমি যদি আলো ফেলি, পুরাটাই প্রতিফলন হয়, ঠিক কিনা? সাদা বর্ণের বস্তুর উপরে আলো ফেললে পুরাটাই প্রতিফলন হয়, কিন্তু কোন একটা কালো বর্ণের বস্তুর উপরে আলো ফেললে কি প্রতিফলন হয়? না, সেইটা কি করে? আলো শোষণ করে। আমরা জানি কালো রঙের যে কোনো জিনিস আলো শোষণ করে নেয়। এখন তুমি চিন্তা করো, তোমার চোখে বাইরে থেকে কি আলো প্রবেশ করে না? বাইরে থেকে আলো প্রবেশ করবে। এখন এই আলো চোখের ভিতরে গিয়ে যদি প্রতিফলিত হয়ে আবার ব্যাক আসে, তোমার চোখ দিয়ে আলো বের হবে। ভাবো কি ভয়ঙ্কর একটা ব্যাপার, চোখ দিয়ে আলো বের হচ্ছে। হ্যাঁ, ভূতের একটা ব্যাপার স্যাপার। এই চোখ দিয়ে আলো তো বের হতে দেওয়া যাবে না। আলো কি বের হতে দেওয়া যাবে? যাবে না। তাহলে আমরা এখন কি করব? আমরা চোখের ভিতর থেকে আলো বের হওয়া প্রতিরোধে যেটা করব সেটা হচ্ছে এই একটা স্তরকে সম্পূর্ণভাবে কালো করে দেওয়া হয়েছে, যেন তোমার চোখে একটা আলো প্রবেশ করার পর সেটা প্রতিবিম্ব তৈরি করে এই কালো স্তরে শোষণ হয়ে যায়, প্রতিফলন না হয়, তোমার চোখ দিয়ে যেন ভূতের মতন আলো না বের হয়। হ্যাঁ, তুমি তো মানুষের মতন ব্যবহার করো না, তুমি মানুষ, বাট তার মানে মানুষের মতো ব্যবহার করো না, মানুষের মধ্যে পড়ো না, তাও একটা ক্ষুদ্র চেষ্টা তোমাকে মানুষ হিসেবে বজায় রাখার জন্য। চোখের ভিতরে এই কোরয়েড স্তরে যে মেলানিন রঞ্জক, এই মেলানিন রঞ্জক কি করে? চোখের ভিতরে আলোর প্রতিফলন হ্রাস করে। একটা কাজ পেলাম। র দিয়ে কি বুঝাচ্ছি? র দিয়ে কিছু রক্তবাহিকা থাকে। কোরয়েড স্তরে রক্তবাহিকা থাকবে। বুঝতে পারছো? এই রক্তবাহিকা কি করবে বলো? তুমি জানো রক্ত কি পরিবহন করে? পুষ্টি পদার্থ পরিবহন করে। তাহলে এই রক্তবাহিকা কি বিভিন্ন পুষ্টি পদার্থ পরিবহন করবে, যেটা আশেপাশের স্তরকে পুষ্টি উপাদান সরবরাহ করে। তাহলে আমাদের কোরয়েডের কাজগুলো কি? ম দিয়ে যেটা মেলানিন কি প্রতিফলন হ্রাস করে, রাইট? তাহলে প লিখলাম, প্রতিফলন হ্রাস করে। আবার র দিয়ে রক্তবাহিকা কি করছে? পুষ্টি উপাদান সরবরাহ করছে। তাহলে পুষ্টির প,
দেখো তো কোরয়েডের দুইটা কাজই কি প দিয়ে না? কোরয়েডের দুইটা কাজই হচ্ছে প দিয়ে। পতে প্রতিফলন হ্রাস করে আর প দিয়ে পুষ্টি পদার্থ সরবরাহ করে। কোরয়েডের কাজ ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চলে আসি এর পরের যে স্তর, অক্ষি গোলকের সবচেয়ে ভিতরের স্তর, এই যে এইটা, এই স্তরটা হচ্ছে রেটিনা। স্তরের নাম কি? রেটিনা। এই স্তরটা আমাদের চোখের একমাত্র আলোক সংবেদী অংশ। আমাদের চোখের একমাত্র আলোক সংবেদী অংশ কোনটা? রেটিনা। এন্ড দেখো, এই রেটিনাতেই শুধুমাত্র প্রতিবিম্ব তৈরি হবে। চোখের একমাত্র আলোক সংবেদী অংশ এবং এখানেই তৈরি হয় প্রতিবিম্ব। তো যেহেতু প্রতিবিম্ব তৈরি হয় মানে তুমি দেখতে পারবা। তোমার এই যে দেখতে পাওয়ার অনুভূতি, দর্শন অনুভূতি, এই দর্শন অনুভূতিটা চোখ থেকে তোমার মস্তিষ্কে যাবে কিভাবে? তুমি স্নায়ুতন্ত্র চ্যাপ্টার পড়েছো আগে, তুমি জানো বিভিন্ন স্নায়ুর মাধ্যমে আমাদের দেহের এক জায়গা থেকে আরেক জায়গায় অনুভূতি বা উদ্দীপনা প্রেরিত হয়। তাহলে চোখ থেকে মস্তিষ্কে উদ্দীপনা প্রেরণেও নিশ্চয়ই কিছু স্নায়ুর কাজ থাকবে। কোন স্নায়ু কাজ করবে? তুমি জানো চোখে কোন স্নায়ু থাকে? অপটিক স্নায়ু। তাহলে অপটিক স্নায়ু আমাদের চোখ থেকে মস্তিষ্কে দর্শন অনুভূতি নিয়ে যাবে। তো দেখো, রেটিনার একটা জায়গায় মনে করো যে নিউরন গুলো আছে সেগুলো সব রেটিনার এই জায়গা দিয়ে এভাবে গুচ্ছাকারে বের হয়। আমি হলুদ কালার করছি কারণ নার্ভ বা স্নায়ুগুলোকে হলুদ কালার করেই দেখানো হয়। তাছাড়া তুমি একটু আলাদাভাবে দেখতেও পারবা, মনে থাকবে। এইভাবে মনে করো রেটিনার এই জায়গা থেকে সব নিউরন গুলো এক জায়গায় একটা গুচ্ছ হয়ে একটা স্নায়ু গঠন করে বের হয়ে গেল। এটা কি স্নায়ু? এই স্নায়ু হচ্ছে অপটিক স্নায়ু বা অপটিক নার্ভ। এই অপটিক নার্ভ দুই চোখে দুইটা, মানে এক জোড়া। ঠিক আছে, এখন যেটা সমস্যা সেটা হচ্ছে, তুমি কি জানো যে রেটিনাতে কিছু কোষ থাকে? তুমি তো জানো যে দেহের সব জায়গায় কোষ থাকে, আমাদের চোখেও থাকবে। চোখের কোষের নাম কি? রড কোষ আর কোন কোষ। আমাদের রেটিনাতে দুইটা কোষ আছে, রড এন্ড কোন, দুই রকম। তো যেখান দিয়ে আমাদের অপটিক স্নায়ু তৈরি হচ্ছে, এই যে এই জায়গাটা, এই জায়গাটাতে কোনো রড কোষও থাকে না, কোনো কোন কোষও থাকে না। কি বললাম? এই জায়গায় কোনো রড কোষ নাই, কোনো কোন কোষ নাই। এখন যেখানে কোষ নাই সেখানে কোনো কাজ হবে? এখানে কোনো কাজ হবে না, অর্থাৎ এইখানে কোনো প্রতিবিম্ব তৈরি হবে না। মানুষ এইখানটাতে যদি কোনো আলো পড়ে তাহলে আমরা সেই জিনিসটা চোখে দেখতে পারবো না। চোখে দেখতে না পারাকে কি বলি? অন্ধ বলি, অন্ধত্ব বলি। তাহলে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে, দাঁড়াও আমি একটু কালার চেঞ্জ করেই দেখাই, এই জায়গার নাম হচ্ছে অন্ধবিন্দু। ঠিক আছে, রেটিনার যে অংশ থেকে অপটিক স্নায়ু সৃষ্টি হয়ে মস্তিষ্কের দিকে যায় সেই অংশটা হচ্ছে অন্ধবিন্দু। মনে রাখবা, অন্ধবিন্দু সম্পর্কে সবকিছু নেগেটিভ। কেন? কারণ অন্ধবিন্দুতে রড কোষ নাই, কোন কোষ নাই, প্রতিবিম্ব তৈরি হবে না, আলোক সংবেদী না, সবকিছু নেগেটিভ। অন্ধবিন্দু বা কি বলে এটাকে? ব্লাইন্ড স্পট বলে। অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট, এটার আরেকটা নাম আছে আলিম স্যারের বইয়ে। অন্ধবিন্দুর আরেক নাম হচ্ছে ল্যামিনা ক্রাইবোসা। ল্যামিনা ক্রাইবোসা। একটু দেখে রেখে, এখানে লেখার জায়গা নাই আসলে, আর আমি কিছু জিনিস মুছতে চাচ্ছি না, আমি চাচ্ছি এই অ্যানোটেড ভার্সনটা আপলোড করার জন্য ক্লাস লেকচারের সাথে। দ্যাটস আমি এভাবেই রাখতে চাচ্ছি। ল্যামিনা ক্রাইবোসা অন্ধবিন্দুর আরেক নাম। আজমল স্যারের বইয়ে নাই, আলিম স্যারের বইয়ে আছে। বাট তুমি মনে রাখো, অন্ধবিন্দু, ব্লাইন্ড স্পট অথবা ল্যামিনা ক্রাইবোসা সবকিছু নেগেটিভ, কোনো কিছুই থাকবে না এখানে। এখন এই যে অন্ধবিন্দু তো গেল, এই অন্ধবিন্দুর কাছাকাছি একটা জায়গা আছে, সেটা একটু হলদে রঙের। আমি হলদে কালারটাই করি অনেকটা। এই যে এই জায়গাটা মনে করো অনেকটা হলুদ বর্ণের একটা অঞ্চল আছে। এই হলুদ বর্ণের অঞ্চলটাকে কি বলা হয়? অঞ্চলটাকে বলা হয় ম্যাকুলা লুটিয়া। এই হলুদ বর্ণের অঞ্চলকে বলা হচ্ছে ম্যাকুলা লুটিয়া। এই ম্যাকুলা লুটিয়ার কেন্দ্রে মনে করো এইখানে একটা ছোট্ট গর্ত টাইপের থাকে। ম্যাকুলা লুটিয়ার কেন্দ্রে ছোট্ট একটা গর্ত টাইপের থাকে। দেখো, যেহেতু এটা ম্যাকুলা লুটিয়ার কেন্দ্রে অবস্থিত, কেন্দ্র শব্দটাকে আমরা কি বলি? সেন্টার বলি। তাহলে এই জায়গাটার নাম কি হবে? এই জায়গাটার নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। ঠিক আছে, ম্যাকুলার কেন্দ্রে এই ছোট্ট গর্তটাকে আমরা বলবো ফোবিয়া সেন্ট্রালিস।
বা পিত বিন্দুও বলা হয়, যেহেতু হলুদ রঙের এরিয়া তাই পিত বিন্দু বা ইয়েলো স্পট বা ফোবিয়া সেন্ট্রালিস। বুঝতে পারছি, বোঝা গেল কিনা? এখন তাহলে এই যে কথাগুলো বললাম, এখন একটা কথা একটু বলি, ফোবিয়া সেন্ট্রালিসের একটা আলাদা গুরুত্ব আছে। কেন? কারণ এই ফোবিয়া সেন্ট্রালিস বা পিত বিন্দু যেটা, এইখানে প্রচুর পরিমাণে রড কোষ থাকে না, এখানে প্রচুর পরিমাণে কোন কোষ থাকে। ঠিক আছে, তোমাকে সত্য মিথ্যায় কিন্তু এভাবেই উল্টায় দেয়। সত্য মিথ্যায় কি দেয়, যে প্রচুর পরিমাণে রড কোষ থাকে, কিন্তু অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি ফোবিয়া সেন্ট্রালিসে প্রচুর পরিমাণে কোন কোষ থাকে। মনে রাখবা, যেহেতু এটা ফোবিয়া সেন্ট্রালিস, কেন্দ্রে অবস্থিত, ক দিয়ে কেন্দ্র, ক দিয়ে কোন কোষ, কোন কোষ বেশি থাকবে এবং রড কোষ কম থাকবে। এই জন্য এই জায়গাটা অনেক বেশি আলোক সংবেদী। বুঝতে পারলাম, আমাদের পুরো রেটিনার সবচেয়ে বেশি আলোক সংবেদী জায়গা হচ্ছে এই পিত বিন্দু বা ফোবিয়া সেন্ট্রালিস। কথাগুলো আমি বারবার বলছি কারণ আমি চাচ্ছি তুমি আমার কথা শুনেই জিনিসগুলো মুখস্থ করে ফেলো, কারণ তুমি রেগুলার ক্লাস করেছো আজকে সকালে, সেটা আলাদা পড়াশোনা আছে। তুমি আজকে তো অ্যাটলিস্ট এটা নিয়ে বসার সময় পাবা না, স্বাভাবিক। তো এখন যদি তুমি একটু রিভিশন দিয়ে ফেলো ক্লাসের মধ্যেই, দেন তোমার কালকে রেগুলার এক্সাম দেওয়ার পরে তুমি এটা নিয়ে বসলে তোমার জন্য সুবিধা হবে। তাহলে রেটিনার এই অংশগুলো ক্লিয়ার। রেটিনার অংশ শেষে এখন দেখো আমাদের অক্ষিগোলকের ভিতরের যে 6 ভাগের 5 অংশ ওটা শেষ। এখন আমরা আসবো অক্ষিগোলকের বাইরে কি আছে। এই অক্ষিগোলকের 3টা স্তর, অক্ষিগোলকের বাইরে আবার ভিন্ন ভিন্ন আবরণ বা ভিন্ন ভিন্ন আকৃতি গঠন করে, ভিন্ন ভিন্ন জিনিস তৈরি করছে। কি রকম? দেখো, সবচেয়ে বাইরে কি ছিল? স্ক্লেরা ছিল। এই স্ক্লেরা আমাদের অক্ষিগোলকের বাইরের দিকে এসে এই আবরণটা তৈরি করে। এটার নাম কি? এটার নাম হচ্ছে কর্নিয়া। স্ক্লেরা অক্ষিগোলকের বাইরের দিকে এসে একটা স্বচ্ছ আবরণ তৈরি করবে। সে কিন্তু অক্ষিগোলকের ভিতরে কি ছিল? অস্বচ্ছ ছিল, বাট সে যখন চোখের বাইরে আবরণ তৈরি করছে তখন সেটা স্বচ্ছ। এই কর্নিয়া একটা স্বচ্ছ আবরণ, ওর মধ্যে দিয়ে আলো প্রবেশ করে, চোখের ভিতরে আলো প্রবেশ করবে এই কর্নিয়ার মধ্য দিয়ে। এবং এই কর্নিয়া সম্পর্কে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কর্নিয়াতে কোনো রক্ত সংবহন নাই, কর্নিয়াতে কোনো রক্ত সরবরাহ নাই। তুমি এখন জিজ্ঞাসা করতেই পারো যে আপু রক্ত সরবরাহ নাই, তাহলে পুষ্টি পদার্থ পাবে কিভাবে? তো নষ্ট হয়ে যাওয়ার কথা, পুষ্টি পদার্থ না পেলে কিভাবে বেঁচে থাকবে? নষ্ট হয়ে যাবে না? কথা আছে, ও পুষ্টি পদার্থ পায় কিন্তু রক্ত সরবরাহ থেকে না। কর্নিয়া পুষ্টি পদার্থ পাবে অ্যাকুয়াস হিউমার থেকে। এটা একটু মুখস্থ রাখো এখনই। কর্নিয়ার পুষ্টি পদার্থ সে গ্রহণ করে অ্যাকুয়াস হিউমার থেকে। কর্নিয়াতে কোনো রক্ত সরবরাহ নাই। ক্লিয়ার? এবং কর্নিয়ার বাইরে একটা আবরণ আছে যেটাকে বলা হয় কনজাংটিভা, একদম বাইরে। এই কনজাংটিভা কি করবে? আমাদের চোখকে ধুলাবালি, জীবাণু এসব থেকে রক্ষা করবে, যেহেতু সবচেয়ে বাইরে থাকে। তো দেখো, এটা স্ক্লেরার আবরণ কর্নিয়া। তারপরে আছে কোরয়েড। এই কোরয়েডের আবার বেশ কিছু অংশ আছে। স্ক্লেরার তো খালি একটা দেখলাম, কর্নিয়া। কোরয়েডের 3-4টা অংশ আছে, আসো আমরা দেখি কি কি। ফার্স্টে দেখো, এই কোরয়েড, এই যে একটা আঙ্গুলের মতন অভিক্ষেপের তৈরি করেছে না, একটু অভিক্ষেপ টাইপের প্রবর্ধন আমাদের চোখের সামনের দিকে আগিয়ে আসছে, এই একটা, এই একটা, এই অভিক্ষেপকে বলা হয় আইরিশ। এটা হচ্ছে কর্নিয়া, আমাদের কি বলা যায়, যে কোরয়েড থেকে প্রবর্ধিত একটা অংশ, আমাদের চোখের সামনের দিকে প্রবর্ধিত, উপরে এবং নিচে, এটা হচ্ছে আইরিশ। এই আইরিশ 2 ধরনের অনৈচ্ছিক পেশি নিয়ে গঠিত। 2 ধরনের অনৈচ্ছিক পেশি, কারণ তুমি চাইলেই আইরিশকে কন্ট্রোল করতে পারবে না। 2 ধরনের অনৈচ্ছিক পেশি, একটা হচ্ছে বৃত্তাকার আর একটা অরিও। নামগুলা খেয়াল করো, এগুলো সব আজমল স্যারের বইয়ের কথা। আইরিশের 2 ধরনের পেশি, একটা বৃত্তাকার আর একটা অরিও। এখন এটা তো আইরিশ গেল, এই আইরিশ আর কোরয়েড, এটার সংযোগ স্থলে দেখো এই এরিয়াটা একটা স্থূল বলয়ের মতো অংশ। এই যে নিচের দিকে এই অংশটা, তারপরে দেখো উপরের দিকে তুমি দেখতে পারবা এই যে এরিয়াটুকু, এটা হচ্ছে স্থূল বলয় আকৃতির একটা অংশ। এটাকে বলা হয় সিলিয়ারি বডি। এই অংশটার নাম কি? সিলিয়ারি বডি। এই সিলিয়ারি বডি 3টা জিনিস নিয়ে তৈরি, সিলিও প্রবর্ধক, সিলিয়ারি পেশি, আর আরেকটা যেন কি ছিল, ওটাও সিলিও দিয়ে কিছু একটা ছিল, আমার ঠিক এক্স্যাক্টলি মনে আসছে না। তো এই সিলিয়ারি বডিতে সিলিয়ারি পেশি জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ দেখো এই সিলিয়ারি বডি থেকে, সিলিয়ারি বডির মধ্যে যে পেশি আছে, সেই পেশি থেকে কিছু লিগামেন্টের মতন বের হয়, সুতার মতো, এই যে এই রকম।
এই সুতার মতো গঠনগুলো এইভাবে আমাদের লেন্সের সাথে যুক্ত থাকে। দেখো আপু ছবি আঁকিয়ে দেখাচ্ছি। সিলিয়ারি বডির সিলিও পেশি, ভেরি গুড, থ্যাংক ইউ। সিলিও বলয়, থ্যাংক ইউ, যেটা ভুলে গিয়েছিলাম বলে দিয়েছে, প্রচুর জোস। সিলিয়ারি বডি তিনটা জিনিস নিয়ে তৈরি, সিলিও প্রবর্ধক, সিলিও পেশি আর সিলিও বলয়, থ্যাংক ইউ। আচ্ছা, এখন যেটা কথা যে এই সিলিয়ারি পেশি যেগুলো, এই পেশি থেকে কিছু সুতার মতো গঠন যেগুলোকে বলা হয় লিগামেন্ট, লিগামেন্ট বের হয় যেটা আমাদের লেন্সের সাথে যুক্ত। এই লিগামেন্ট গুলোকে বলা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। কি বললাম? সাসপেন্সরি লিগামেন্ট। এই সাসপেন্সরি লিগামেন্টের মাধ্যমে আমাদের লেন্স কি এভাবে একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করে। দেখো, দেখে মনে হচ্ছে না যে দুই পাশ থেকে কতগুলো সুতা আমাদের লেন্সকে ধরে রাখছে? লেন্স যদি জায়গা থেকে সরতে চায়, এই সুতাগুলা কিন্তু সরতে দিবে না। অর্থাৎ সাসপেন্সরি লিগামেন্টের কাজটা খেয়াল করো। সাসপেন্সরি লিগামেন্টের কাজ হচ্ছে লেন্সটাকে যথাস্থানে বজায় রাখা। বুঝতে পারলাম? লেন্সটা যেন সঠিক স্থানে থাকে, জায়গা থেকে যেন সরে না যায়, সেটা মেনটেন করবে আমাদের সাসপেন্সরি লিগামেন্ট। সাসপেন্সরি লিগামেন্টের কাজ গেল। আরেকটা কথা হচ্ছে সিলিয়ারি বডি কি করে? কমপ্লিট সিলিয়ারি বডি অ্যাকুয়াস হিউমার তৈরি করে। মুখস্থ রাখো জিনিসটা, কমপ্লিট সিলিয়ারি বডি মানে সিলিয়ারি বডি কি করবে? অ্যাকুয়াস হিউমার তৈরি করবে, অ্যাকুয়াস হিউমার তৈরি করবে, বারবার বলছি ভুল যেন না হয়। আরেকটা জিনিস একটু বলি, সিলিয়ারি পেশির সাথে যেহেতু এই লিগামেন্ট গুলা যুক্ত, তো তুমি চিন্তা করো যদি এই সিলিয়ারি পেশির সংকোচন প্রসারণ হয় তাহলে কি লিগামেন্টে টান পড়বে না? মনে করো সিলিয়ারি পেশি সংকোচন হলো, লিগামেন্ট কি টান ধরবে না? এবং লিগামেন্ট দেখো তো, এই যে দুই পাশে যে লিগামেন্ট গুলো আছে, এই লিগামেন্ট যদি দুই দিক থেকে টান দিয়ে ধরে, আমাদের লেন্স কি একটু লম্বাকৃতির হয়ে যাবে না? বুঝতে পারছি? সিলিয়ারি পেশি সংকুচিত হলো দুই পাশ থেকে, আপনার হাতের দিকে তাকাও, সিলিয়ারি পেশি দুই পাশ থেকে সংকুচিত হলে লিগামেন্ট গুলা লেন্সটাকে টান দিয়ে ধরলো, লেন্স কিন্তু একটু লম্বাকৃতির হয়ে গেল। সিলিয়ারি পেশি যখন প্রসারিত হবে লেন্স কিন্তু মানে লিগামেন্ট আবার লুজ হয়ে যাবে, লেন্স আবার আগের জায়গায় চলে আসবে। মানে আমি কি দেখতে পাচ্ছি? সিলিয়ারি পেশির সংকোচন প্রসারণের ফলে আমাদের লেন্সের আকার আকৃতি পরিবর্তন হয়। এটা হচ্ছে মেইন কথা। সিলিয়ারি পেশি লেন্সের আকার আকৃতি পরিবর্তন করে সংকোচন প্রসারণের মাধ্যমে। এই আকার আকৃতি পরিবর্তন করাকে বলা হয় চোখের উপযোজন। বুঝলাম? তাহলে আমাদের সিলিয়ারি বডি বা সিলিয়ারি পেশি কিন্তু চোখের উপযোজন ক্রিয়ায় অংশগ্রহণ করে। কাজগুলা এভাবে একটু বুঝে বুঝে পড়ো যে সিলিয়ারি বডি অ্যাকুয়াস হিউমার তৈরি করে, সিলিয়ারি পেশি চোখের লেন্সের আকৃতি চেঞ্জ করবে এবং উপযোজন ক্রিয়ায় অংশগ্রহণ করবে। আর সাথে সাসপেন্সরি লিগামেন্ট যেটা, সেটা কি করবে? লেন্সটাকে সঠিক স্থানে ধরে রাখবে। বুঝতে পারলাম? আর আরেকটা জিনিস যেটা কোরয়েডের একটু বাদ পড়ে গেছে, এই যে আইরিশ, দুই আইরিশের মাঝখানে এই খালি জায়গা, এই ছোট্ট ছিদ্রটাকে বলা হয় পিউপিল। আইরিশের মাঝখানে ছোট্ট যে ছিদ্র সেটাকে বলা হয় পিউপিল। বুঝতে পারলাম? তাহলে এগুলো হচ্ছে আমাদের কোরয়েডের অংশ। কোরয়েড চারটা অংশ তৈরি করলো, আইরিশ, সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট আর পিউপিল। কোরয়েড অক্ষি কোটরের বাইরে এসে চারটা জিনিস তৈরি করে। আরেকবার রিপিট করি, আইরিশ, সিলিয়ারি বলয়, সাসপেন্সরি লিগামেন্ট আর সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট আর পিউপিল। ডান। তারপরে বাকি আছে লেন্স। এই যে দেখো লেন্স, লেন্সটা দেখতে কেমন দেখো তো, একটু কি রকম উত্তল লেন্স না? আমাদের আমাদের চোখের এটা কিন্তু স্থিতিস্থাপক এবং উত্তল লেন্স। তবে এই লেন্সের তুমি দেখতে পাচ্ছ সামনের দিকটা একটু বেশি চাপা পিছনের দিকটার চেয়ে। আমাদের চোখের লেন্সটা সামনের দিক দেখো একটু বেশি চাপা। তাহলে কি কি জানলাম? আমাদের লেন্সটা স্থিতিস্থাপক, উত্তল এবং এটার সামনের দিকটা একটু বেশি চাপা পিছনের দিকের চেয়ে। এই লেন্সের আরেকটা কথা আছে, তোমার মনে আছে আমি একটু আগে কোনো একটা জিনিসের কথা বলছিলাম চোখের ভেতরে যেটাতে রক্ত সরবরাহ নাই? আমাকে কমেন্টে জানাও তো আমাদের চোখের কোন অংশে রক্ত সরবরাহ নাই। আমি একটু আগে পড়িয়ে এসেছি, চোখের কোন অংশে রক্ত সরবরাহ নাই? ভেরি গুড মালিহা আজাদ, সবার প্রথমে উত্তর দিয়েছে, থ্যাংক ইউ। কর্নিয়া, রাইট। চোখের কর্নিয়াতে কোনো রক্ত সরবরাহ নাই। আরো অনেক উত্তর দিচ্ছ, সবার নাম পড়তে গেলে তো শহীদ হয়ে যাব। মুস্তারি মুমু, ফারিদুল আলম ফরিদ, ফরিদুল, সাদিয়া, মাহানুর, টুম্পা। আচ্ছা, এত
নাম পড়তে গেলে কেমনে হবে বলো? সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার জন্য ভার্চুয়াল চকলেট। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের কর্নিয়াতে রক্ত সরবরাহ নাই, সেম ভাবে এই যে লেন্স, এই লেন্সেও কোনো রক্ত সরবরাহ নাই। এখন তুমি চিন্তা করো, কর্নিয়াতে রক্ত সরবরাহ নাই, কিন্তু ও পুষ্টি উপাদান কোত্থেকে গ্রহণ করতো? অ্যাকুয়াস হিউমার থেকে। লেন্সও সেম, লেন্স তার পুষ্টি উপাদান গ্রহণ করবে অ্যাকুয়াস হিউমার থেকে। বুঝতে পারলাম? আমাদের চোখের তাহলে দুইটা জিনিস যেখানে রক্ত সরবরাহ নাই। কোন দুইটা? কর্নিয়া এবং লেন্স। এবং দুইটা জিনিসই পুষ্টি উপাদান সরবরাহ করবে, মানে পুষ্টি উপাদান গ্রহণ করবে কোন জায়গা থেকে? অ্যাকুয়াস হিউমার থেকে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি চোখের যে ব্যাপার স্যাপার গুলো। আরেকটা জিনিস একটু বলে যায় যে দেখো, অক্ষি গোলকের মধ্যে স্তর পড়া শেষ, লেন্সের বিবরণ পড়া শেষ, একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে প্রকোষ্ঠ। অক্ষি গোলকের প্রকোষ্ঠ গুলা নিয়ে পড়বো আমরা। দেখো, এইখানে একটা প্রকোষ্ঠ আছে, এইখানে একটা প্রকোষ্ঠ আছে, এই যে একটা বিশাল বড় প্রকোষ্ঠ। এখন আসো আমরা প্রকোষ্ঠ গুলা নিয়ে পড়ি। দেখো, আমরা মনে রাখবো ক, আ, ল, র, এটা দিয়ে মনে রাখবো। ঠিক আছে? ক, আ, ল, র। দেখো, ফার্স্টে ক তে হচ্ছে কর্নিয়া, আ দিয়ে আইরিশ, ল তে লেন্স, আর র দিয়ে হচ্ছে রেটিনা। এখন আমরা দেখি প্রথম যে প্রকোষ্ঠটা, দেখো এইটা, এটা কোথায় আছে? এই যে কর্নিয়া আর আইরিশের মাঝখানে না? এই জন্য আমরা লিখবো এইভাবে, কর্নিয়া এবং আইরিশের মাঝখানে আমাদের চোখের প্রথম প্রকোষ্ঠ অবস্থান করে। কর্নিয়া ও আইরিশের মাঝখানে। দেখো, দ্বিতীয় প্রকোষ্ঠ হচ্ছে এইটা, এটা কোথায় আছে? আইরিশ ও লেন্সের মাঝখানে। তাহলে এই যে আইরিশ ও লেন্সের মাঝখানে দ্বিতীয় প্রকোষ্ঠ অবস্থিত। এগুলোর নাম আসলে প্রথম দ্বিতীয় না, এগুলোর নাম কি? প্রথম প্রকোষ্ঠটাকে অ্যাকচুয়ালি বলা হয় অগ্র প্রকোষ্ঠ। প্রথম প্রকোষ্ঠটার আরেক নাম হচ্ছে অগ্র প্রকোষ্ঠ, এবং দ্বিতীয় প্রকোষ্ঠটার আরেক নাম হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্র এবং পশ্চাৎ প্রকোষ্ঠ। এবং দেখো, সবচেয়ে ভিতরে যেটা, সবচেয়ে ভিতরেটা কোথায় অবস্থিত? লেন্স এবং রেটিনার মধ্যে। তাহলে এই যে লেন্স ও রেটিনার মধ্যে সবচেয়ে বড় যে প্রকোষ্ঠ, তার নাম কি? ভিট্রিয়াস প্রকোষ্ঠ। লেন্স ও রেটিনার মধ্যে চোখের সবচেয়ে বড় প্রকোষ্ঠ অবস্থিত, ওর নাম হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এখন এই প্রকোষ্ঠগুলো তো খালি থাকবে না, এই প্রকোষ্ঠগুলোতে কি থাকবে? প্রকোষ্ঠগুলোতে কিছু লিকুইড থাকে। দেখো, প্রথমে যদি ভিট্রিয়াসের কথাই বলি, ওর নামই ভিট্রিয়াস প্রকোষ্ঠ, তাহলে ওর মধ্যে কি থাকবে? ভিট্রিয়াস হিউমার থাকবে। ভিট্রিয়াস প্রকোষ্ঠতে থাকে ভিট্রিয়াস হিউমার। দেখো, ভিট্রিয়াস হিউমার যেটা, এটা আসলে কি দিয়ে তৈরি, কেমন দেখতে? ভিট্রিয়াস হিউমারটা অনেকটা ডিমের সাদা অংশের মতো, কিন্তু স্বচ্ছ। মনে রাখো, ডিমের সাদা অংশ কিন্তু অস্বচ্ছ, বাট ভিট্রিয়াস হিউমার ডিমের সাদা অংশের মতন থকথকে, বাট সেটা কিন্তু স্বচ্ছ। এইটা 99% পানি দিয়ে তৈরি। 99% পানি, এবং বাকি 1% কি? বাকি 1% হচ্ছে কোলাজেন ও হায়ালুরোনিক অ্যাসিড। বাকি 1% কোলাজেন ও হায়ালুরোনিক অ্যাসিড। ভিট্রিয়াস হিউমারের কথা গেল। তারপরে চলে আসি বাকি দুইটা প্রকোষ্ঠ। দেখো, বাকি যে দুইটা প্রকোষ্ঠ, অগ্র আর পশ্চাৎ, এই দুইটা প্রকোষ্ঠে একটা রকম জিনিসই থাকবে, সেটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ উভয় ক্ষেত্রেই থাকবে অ্যাকুয়াস হিউমার। এই অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, এরা সবাই কি করে? আলোর প্রতিসরণে সাহায্য করে। এগুলো হচ্ছে প্রধান কাজ, আলোর প্রতিসরণে সাহায্য করে। তাহলে মোটামুটি এগুলো হচ্ছে আমাদের চোখের বিভিন্ন অংশের যে কথাবার্তা। একটা প্রাইমারি আইডিয়া নেওয়া আই থিঙ্ক শেষ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন ছবি দেখবো একটু, মানে কনসেপশন ক্লিয়ারের জন্য। দেখো, এই ছবিটা একটু খেয়াল করো, তোমাকে আমি কয়েকটা অংশ একটু দেখাই। দেখো, এই ছবিটার ফার্স্টে দেখো যে এই জায়গাটা একদম বাইরে, এটা হচ্ছে সবচেয়ে বাইরের স্তর, স্ক্লেরা। আমাদের অক্ষি গোলকের সবচেয়ে বাইরের স্তর স্ক্লেরা। স্ক্লেরার পরে কি? স্ক্লেরার পরে হচ্ছে কোরয়েড। এই যে দেখো, কোরয়েডটা এখানে দাগ দেওয়া আছে, এইটা। ওরা অ্যাকচুয়ালি লাল কালার দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা কালো কালার হয়। কোরয়েড, এবং কোরয়েডের পরে সবচেয়ে ভিতরে হচ্ছে এই যে ভিতরের স্তর, সেটা কি? রেটিনা। তাহলে অক্ষি গোলকের স্তর তিনটা, সবচেয়ে বাইরে স্ক্লেরা, মাঝখানে কোরয়েড, এবং সবচেয়ে ভিতরে রেটিনা। দেন দেখো, এই যে সামনে তুমি দেখতে পাচ্ছ লেন্স, এই যে লেন্স দেখা যাচ্ছে, দেখো তো লেন্সটা কি একটু ডিম্বাকৃতির, উত্তল, তবে সামনের দিকটা একটু বেশি চাপা পিছনের দিকের চেয়ে। এবং এই লেন্স কিছু সুতার মতো গঠন দেখা যাচ্ছে, দেখো
সুতার মতো গঠনের সাথে দুই দিকে আটকানো অবস্থায় আছে। এই সুতার মতো গঠন কি? সাসপেন্সরি লিগামেন্ট। এই সাসপেন্সরি লিগামেন্টটা দেখো লেন্সটাকে এই সিলিয়ারি বলয়ের সাথে যুক্ত করে রেখেছে। দুই পাশেই সিলিয়ারি বলয় আছে বা সিলিয়ারি বডি আছে, যেখানে আছে কিছু সিলিয়ারি পেশি, তার সাথে আমাদের লেন্সটাকে যুক্ত করে রেখেছে সাসপেন্সরি লিগামেন্ট। এন্ড এই সিলিয়ারি বডি থেকে দেখো একটা অভিক্ষেপ চলে আসছে সামনে, এই যে এইটা, এই অভিক্ষেপটা হচ্ছে আমাদের আইরিশ। এই অভিক্ষেপটা আইরিশ, এবং আইরিশের মাঝখানের এই ফাঁকা জায়গাটা হচ্ছে পিউপিল। আইরিশের মাঝখানে যে ছিদ্র সেটা হচ্ছে পিউপিল। এবং দেখো এই স্ক্লেরাটা কিন্তু চোখের সামনে এসে কি তৈরি করলো? কর্নিয়া তৈরি করলো। চোখের সামনে এসে এই স্ক্লেরাটা তৈরি করলো কর্নিয়া, এবং এখানে কি থাকবে? এই মাঝখানের যে প্রকোষ্ঠ আমাদের অগ্র এবং পশ্চাৎ, সেই প্রকোষ্ঠ থাকে কি? ভিট্রিয়াস হিউমার নাকি অ্যাকুয়াস হিউমার? অ্যাকুয়াস হিউমার। চোখের সম্মুখের প্রকোষ্ঠগুলোতে থাকবে অ্যাকুয়াস হিউমার, এবং ভিতরের যে সবচেয়ে বড় প্রকোষ্ঠ ভিট্রিয়াস প্রকোষ্ঠ, সেখানে থাকবে ভিট্রিয়াস হিউমার। ডান। এবং পিছনে দেখো এই যে অপটিক নার্ভ চলে গেছে। জাস্ট আমি তোমাকে অংশগুলো একটু দেখাচ্ছি দেখতে কেমন। ছবিটা দেখলে অনেকটা সময় হয় যে একটা ভিজুয়াল ব্যাপার স্যাপার থাকে, যে চোখে ভাসিয়ে নেওয়া টাইপের কথাবার্তা, যে তোমার মনে রাখতে সুবিধা হয়। আচ্ছা, এরপরে আমরা দেখি আরেকটা ছবি, দেখি এই ছবিটা একটু দেখো। এই ছবিটাতে আমরা সাসপেন্সরি লিগামেন্ট সহ সিলিয়ারি বডির একটা বড় ছবি দেখাচ্ছি। তুমি যদি সিলিয়ারি বডি পোর্শনটাকে একটু জুম করে দেখো তাহলে দেখতে এরকম। দেখো এই যে সবচেয়ে বাইরে সাদা বর্ণের এই স্তরটা হচ্ছে স্ক্লেরা, এইটাই কিন্তু চোখের সামনে এসে হয়ে গেছে কি? কর্নিয়া। স্ক্লেরাটাই চোখের সামনে এসে কি হয়ে গেল? কর্নিয়া। এবং এখানে দেখো এই যে সিলিয়ারি বডি, এই পুরো জিনিসটা কিন্তু সিলিয়ারি বডি। তুমি এখানে সিলিয়ারি পেশি দেখতে পাচ্ছ, মাসেলের মতন দেখতে সিলিয়ারি পেশি, এবং এই সিলিয়ারি পেশি থেকে কিছু লিগামেন্ট দেখো সুতার মতো গঠন, এই লিগামেন্ট গুলা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট, দেখো লেন্সের সাথে যুক্ত। আর এই যে সিলিয়ারি বডি থেকে একটা প্রবর্ধক সামনের দিকে আসছে, এটা হচ্ছে আইরিশ। তুমি যদি জুম করে দেখো তাহলে দেখতে এরকম দেখাবে। ডান। তাহলে আমরা এখন পরের ছবিতে যাই। আমরা এখন আমাদের বই পড়বো, বইয়ে আসলে কি আছে। আচ্ছা দেখো, বইয়ে তুমি এখন আসলে খেয়াল করি যে যা যা পড়লাম বইয়ে আছে কিনা। ফার্স্টে দেখো যে চোখের 6 ভাগের 1 ভাগ বাইরে উন্মোচিত, এন্ড বাকি 5 ভাগ কি? চোখের ভিতরে, অক্ষিকোটরের ভিতরে অবস্থান করে, আমরা এটা জানি। তারপর এই ফ্লো চার্টটা খুবই ইম্পর্টেন্ট, এই ফ্লো চার্টটা খুবই ইম্পর্টেন্ট। দেখো অক্ষি গোলক এবং আনুষঙ্গিক অংশ দুই ভাগে ভাগ করছি। এতক্ষণ আমরা অক্ষি গোলক নিয়ে পড়াশোনা করলাম, তো আমরা একটু অক্ষি গোলকের পোর্শনটাই দেখি। দেখো অক্ষি গোলকের 3টা অংশ আপু বলেছিলাম, কিছু স্তর আছে, লেন্স আছে, আর প্রকোষ্ঠ। স্তর, লেন্স, প্রকোষ্ঠ। দেখো স্তরের মধ্যে সব কি কি ছিল? বাইরে থেকে ভিতরের দিকে স, ক, র। সবচেয়ে বাইরে হচ্ছে স্ক্লেরা, তারপরে মাঝখানে কি? কোরয়েড, এবং সবচেয়ে ভিতরে হচ্ছে রেটিনা। দেখো স্ক্লেরাটাই কিন্তু সামনে এসে হয়ে যাবে কর্নিয়া। আর কোরয়েডটার দেখো 4টা অংশ, সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ, পিউপিল। আর রেটিনাতে কি থাকবে? রড কোষ। কোন কোষ থাকে? ইজি। তারপর আসি প্রকোষ্ঠ। দেখো প্রকোষ্ঠ 3টা, অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এগুলো সব কিন্তু আমাদের পড়া শেষ, আমি জাস্ট একবার একটু রিভিউ করছি, একটু দেখি যে বইয়ে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, আনুষঙ্গিক অংশটা আমরা একটু পরে আসবো, এখন দেখি ডিটেলসে কি আছে। দেখো স্ক্লেরাতে এই যে বাইরের অক্ষিগোলকের বাইরে সাদা অস্বচ্ছ তন্তুময় স্তর, যেটা চোখের সামনে এসে একটা স্বচ্ছ পর্দা তৈরি করবে। স্বচ্ছ পর্দাটার নাম কি? কর্নিয়া। চোখের সামনে এসে স্বচ্ছ পর্দা হয়ে গেল কর্নিয়া। দেখো কর্নিয়াতে রক্ত সরবরাহ নেই, এটা অ্যাকুয়াস হিউমার থেকে পুষ্টি গ্রহণ করে। এবং তারপরে বারিকে থেকে কনজাংটিভা থাকে। এখানে দেখো স্ক্লেরার কাজ দেওয়া আছে, চোখের আকৃতি বজায় রাখা, চোখকে সংরক্ষণ করা, পেশি সংযুক্ত। যেহেতু একদম চোখের বাইরের স্তর, তাহলে ওইখানেই তো পেশি সংযুক্ত হবে। কর্নিয়ার মধ্য দিয়ে আলো প্রবেশ করে। দেখো তো কথাগুলো ঠিক আছে কিনা, আমাদের পড়া জিনিস না এগুলো সব। তারপর কনজাংটিভা কি করবে? চোখকে ধুলাবালি ও জীবাণু থেকে রক্ষা করে। জাস্ট ইজি জিনিস, তুমি একবার খালি দেখলেই হবে। এখন একটু বুঝে পড়ো, মুখস্থ তো করবা, বাট বুঝে মুখস্থ করা আই থিঙ্ক বেটার। তারপরে চলে আসি দেখো করয়েড। করয়েডে আপু কি বলেছিলাম? 2টা অক্ষর, ম, র। ম দিয়ে কি? যে দেখো মেলানিন, মেলানিন, এবং র দিয়ে হচ্ছে রক্ত বাহিকা।
মেলানিন থাকার জন্য কোরয়েডটা দেখতে কালো দেখায়। মেলানিন এর জন্য কোরয়েড কি কালো রঙের হয়। ক্লিয়ার? এবং রক্তবাহিকা কি করবে? পুষ্টি উপাদান সরবরাহ করবে। দেখো কোরয়েডের ভিতরের কিছু অংশ আইরিশ, আইরিশটা সম্পর্কে আমরা একটু আগেই পড়ে এসেছিলাম, যেটা দুই ধরনের অনৈচ্ছিক পেশি নিয়ে গঠিত। দুই ধরনের অনৈচ্ছিক পেশির নামটা আমি আরেকবার বলছি, বৃত্তাকার এবং অরীয় পেশি। দুই ধরনের অনৈচ্ছিক পেশি কি কি? বৃত্তাকার ও অরীয়। এবং দেখো এই আইরিশটা আসলে কি করে, এখানে কি লিখছে? আইরিশ পেশির সংকোচন প্রসারণ ঘটিয়ে পিউপিলকে ছোট বড় করে। একটু বুঝাই জায়গাটা, পিউপিলকে ছোট বড় করার যে ব্যাপারটা। দেখো আইরিশ আসলে কি, পিউপিলের সামনে দুইটা প্রবর্ধকের মতন থাকে না? আমরা একটু যদি আগের ছবিটায় ফিরে যাই, হ্যাঁ আমি একটু আগের ছবিটাতে ফিরে যাচ্ছি। কারণ ওই যে পিউপিলের ছোট বড় হওয়া নিয়ে তোমাদের বেশ কনফিউশন হয়, সত্য মিথ্যা দিলে তোমরা বেশ একটু ঝামেলায় পড়ে যাও আসলে কি করব। এই ছবিটা আমি আরেকবার ফিরে আসলাম, শুধু আইরিশের জিনিসটা একটু দেখাই। দেখো এই যে এটা তো আইরিশ, দেখো এইটা হচ্ছে আইরিশ, রাইট? এই আইরিশের মাঝখানেই ছিদ্রটা হচ্ছে পিউপিল। তো দেখো এই যে আইরিশের মাঝখানে ছিদ্র, তো তুমি চিন্তা করো যদি আইরিশের পেশি সংকোচন প্রসারণ হয় তাহলে কি আইরিশটা ছোট বড় হবে? আইরিশ ছোট বড় হওয়া মানে কি পিউপিল ছোট বড় হবে না? দেখো তো, যদি আমি বলি আইরিশের পেশি প্রসারিত হলো, আইরিশের পেশি প্রসারিত হওয়া মানে কি আইরিশ বড় হয়ে যাওয়া। দুই দিকের আইরিশ যদি বড় হয়ে যায় তাহলে আমার মাঝখানে পিউপিলটা ছোট হয়ে গেল না? অর্থাৎ আইরিশের আকার আর পিউপিলের আকার কিন্তু ব্যস্তানুপাতিক। বুঝতে পারলে? আইরিশ আর পিউপিল কিন্তু ব্যস্তানুপাতিক। আচ্ছা আমরা একটু সূত্রের মতো করেই লিখে রাখি, আইরিশ প্রপোর্শনাল টু 1 বাই পিউপিল। ওকে, আইরিশ যেমন হবে পিউপিল ঠিক তার উল্টা হবে। এখন পিউপিলের ছোট বড় হওয়ার উপরে কিন্তু আলোর প্রবেশটা নির্ভর করবে। তোমার পিউপিল যদি ছোট হয়ে যায়, আলো কি বেশি প্রবেশ করবে না কম প্রবেশ করবে? কম প্রবেশ করবে। ছিদ্র ছোট হয়ে গেছে, আলো যাবে কম। আবার যদি পিউপিলটা বড় হয় তাহলে আলো বেশি প্রবেশ করবে। অর্থাৎ পিউপিলের সাথে আলোর সম্পর্ক সমানুপাতিক। তাহলে আইরিশের সাথে আলোর সম্পর্ক কি পিউপিলের মতোই না ব্যস্তানুপাতিক? বুঝতে পারছো? আইরিশ যদি বড় হয়ে যায় পিউপিল ছোট হবে, আলো কম প্রবেশ করবে। খেয়াল করো আরেকবার বলি, আইরিশ পেশি যদি প্রসারিত হয় আইরিশ বড় হবে, পিউপিল ছোট, আলো কম। আইরিশের পেশি সংকুচিত হলো, পিউপিল বড়, আলো বেশি। ডান? এখন ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে আপু আইরিশের তো দুই ধরনের পেশি, বৃত্তাকার আর অনৈচ্ছিক। কোনটা দিয়ে কি করব কি বুঝবো বুঝি না। আমি এটা তোমাকে একটু বই থেকে দেখাই। চলে আসো আমরা যেখানে ছিলাম সেইখানটাতে। দেখো আইরিশের পেশি সংকোচন প্রসারণ পিউপিল ছোট বড় করে, এটা ক্লিয়ার। আইরিশের দুই রকম পেশি, যে ব্যাপারটা আমি একটু পরে বলছি, তার আগে সিলিয়ারি বডিটা একটু দেখে নেই। দেখো স্থূল বলয়াকার অংশ আইরিশ ও কোরয়েডের সংযোগ স্থলে থাকে এবং এটা সিলিয়ারি বলয়, সিলিও প্রবর্ধক ও সিলিয়ারি পেশি, এই তিনটা অংশ নিয়ে গঠিত। পরীক্ষায় আসতেই পারে যে সিলিয়ারি বডির অন্তর্ভুক্ত না কোনটা। সিলিয়ারি বডির অন্তর্ভুক্ত না কোনটা। তারপরে দেখো সিলিয়ারি বডির কাজ কি আমরা পড়ে আসছিলাম, সিলিয়ারি পেশিগুলো লেন্সের আকৃতি পরিবর্তন করে, উপযোজন ক্রিয়ায় অংশ নেয়। এই যে আকৃতি পরিবর্তন করে যে প্রতিবিম্ব তৈরি করা, এটাই উপযোজন। এবং সিলিয়ারি বডি অ্যাকুয়াস হিউমার তৈরি করে, এটাও আমরা পড়েছি, রাইট? সিলিয়ারি বডি অ্যাকুয়াস হিউমার তৈরি করে। এগুলো সব আমাদের পড়া জিনিস। আসলে সাসপেন্সরি লিগামেন্ট দেখো, লেন্সের চতুর্দিক বেষ্টনকারী একটা লিগামেন্ট, এন্ড এটা কি করে লেন্সটাকে যথাস্থানে অবস্থানে সাহায্য করে। সাসপেন্সরি লিগামেন্টের জন্য লেন্স কিন্তু যথাস্থানে অবস্থান করে। এন্ড পিউপিল আসি, দেখো পিউপিল হচ্ছে আইরিশের কেন্দ্রে অবস্থিত একটা ছিদ্র এবং আইরিশের বৃত্তাকার ও অরীয় পেশিতে বেষ্টিত। মানে আইরিশের যে পেশি বৃত্তাকার অরীয় পেশি সেইটাতে দিয়ে ওটা বেষ্টিত, পিউপিল জাস্ট একটা ছিদ্র। ওকে,
তো এই যে আইরিশের অরীয় পেশি, বৃত্তাকার পেশি, এগুলার সংকোচন প্রসারণে পিউপিলের আকার ছোট বড় হয়। কোনটার সংকোচনে অ্যাকচুয়ালি হয়? দেখো, পিউপিল যেহেতু ছিদ্র, তুমি জানো একটা ছিদ্র শুনলেই আমাদের ইমাজিনেশনে আসে গোল রকম একটা ছিদ্র, ছিদ্র গোল, ছিদ্র বললেই মনে হয় যে হ্যাঁ এটা গোল হবে। যেহেতু পিউপিল গোল, তাহলে গোল টাইপের কোন একটা পেশির সাথে পিউপিলের মিল খাবে, পিউপিলের ব্যাপারটা মিলবে। কেন? দেখো, আইরিশের দুইটা পেশি, একটা অরীয় একটা বৃত্তাকার। তো বৃত্তাকার পেশিটা যেমন হবে পিউপিলটাও তেমনই হবে। বুঝতে পারলাম? বৃত্তাকার পেশি যদি প্রসারিত হয় পিউপিল বড় হবে, বৃত্তাকার পেশি সংকুচিত হলে পিউপিল ছোট হবে। এই যে দেখো, বৃত্তাকার পেশি সংকুচিত হলে পিউপিল সংকুচিত হয়। তুমি মনে রাখবা পিউপিলও বৃত্ত, পেশিও বৃত্ত। পিউপিল গোল, বৃত্তাকার পেশিও গোল, এজন্য ওদের ক্ষেত্রে সবকিছু সমান সমান। হ্যাঁ, কারণ আইরিশের দুই রকম পেশি দুই রকম কাজ করে, একজন সংকুচিত হয় একজন প্রসারিত হয়। এই দুইজনের সংকোচন প্রসারণের ফলে আলটিমেটলি আইরিশটা সংকুচিত বা প্রসারিত হবে। তো এক্স্যাক্টলি কোনটা সংকুচিত হচ্ছে কোনটা প্রসারিত হচ্ছে সেটা মনে রাখার জন্য আমি তোমাকে এই কথা বললাম। একটু ডিটেলস পড়াচ্ছি আমি, হয়তো অনেকে বোর্ড হয়ে যেতে পারো, বাট অনেকেরই আসলে দরকার এটা, কারণ প্রিভিয়াস ক্লাসটা, রেগুলার ক্লাস হয়তো অনেকেই করেনি, তখন অনেক আগে হয়েছিল। এন্ড তখন যখন হয়েছিল তখন তোমাদের এইচএসসির জন্য অনেক কিছু পড়াতাম আমরা, এখন অনেক কিছু বাদ যাবে, আবার অনেক কিছু অ্যাড হবে। তো সবাইকেই বলবো যে আসলে এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করার জন্য। তাহলে আসি, পিউপিলের মধ্য দিয়ে কি চোখে আলো প্রবেশ করবে? জানা কথা। দেখো, মৃদু আলোতে মানে অল্প আলোতে পিউপিল বড় হয়, আর উজ্জ্বল বা তীব্র আলোতে পিউপিল ছোট হয়। ক্লিয়ার? চলে আসি রেটিনাতে। দেখো, রেটিনা অক্ষিগোলকের সবচেয়ে ভিতরের স্তর এবং একমাত্র আলোক সংবেদী অংশ, চোখের একমাত্র আলোক সংবেদী অংশ। আরেকটা কথা, যে এটা রেটিনা 10টা উপস্তর দিয়ে তৈরি, খুবই ইম্পর্টেন্ট। রেটিনার স্তর কয়টা? রেটিনার মধ্যে ছোট 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 10টা স্তর আছে, 10টা উপস্তর। রেটিনাতে 10টা উপস্তর। দেখো, তারপর অপটিক স্নায়ু প্রবেশের ব্যাপার স্যাপার অলরেডি পড়া হয়ে গেছে। রেটিনায় দুই ধরনের আলোক সংবেদী কোষ আছে, রড কোষ আর কোন কোষ। এখন আমরা এই রড আর কোন কোষ সম্পর্কে পড়বো। তো আমরা একটা কাজ করি, এখানে দেখো পরের পৃষ্ঠায় একটা বক্স আছে, রড কোষ আর কোন কোষের পার্থক্য। এই বক্সটা পড়লে রড কোষ কোন কোষ সম্পর্কে সবকিছু পড়া হয়ে যায়। আসো আমরা এই বক্সটা পড়ি। হ্যাঁ, এই বক্সটা পড়লে রড আর কোন কোষ কমপ্লিট। দেখো, ফার্স্টেই যেহেতু এটার নাম রড কোষ, মানে দেখতে নিশ্চয়ই রডের মতো। এখন তুমি ইমাজিন করো, আমাদের বিল্ডিং এ যে সিমেন্ট রড ইউজ হয়, ওই রড গুলা দেখতে কেমন হয়? অনেক লম্বা আর একদম চিকন, রাইট? দেখো, এই রড কোষ গুলাও লম্বা ও সরু। বুঝতে পারলাম? লম্বা ও সরু। তুমি জাস্ট এখন পুরুত্ব আর লম্বা যেটা একটু মুখস্থ রাখতে হবে, দৈর্ঘ্য আর পুরুত্বটা একটু মুখস্থ রাখো। দেন দেখো, রড কোষ যেহেতু লম্বা আর সরু, কোন কোষ উল্টা হবে, লম্বার জায়গায় খাটো হবে, সরুর জায়গায় প্রশস্ত হবে। দেখো, খাটো আর প্রশস্ত। তারপরে দেখো, রড কোষ দেখতে রড আকৃতির, স্বাভাবিক এবং রঞ্জক পদার্থটা দেখো নামের সাথে মিল খায়, রোডোপসিন। রড কোষ রড আকৃতির, রঞ্জক কি থাকবে? রোডোপসিন থাকবে, মুখস্থ করার কিছু নাই। কোন কোষ কোন আকৃতির, কিন্তু রঞ্জক কি? কোনপসিন। রঞ্জক তো কোনপসিন না, রঞ্জক কি? আয়োডোপসিন। এটা মুখস্থ রাখতে হবে। কোন কোষে কোনপসিন বললে হবে না, কোন কোষে আয়োডোপসিন। আচ্ছা, সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, একদম ঝাড়া মুখস্থ। রড এবং কোন কোষের সংখ্যা একদম ঝাড়া মুখস্থ। রড কোষ 12 কোটি থেকে 12 কোটি 50 লক্ষ, মানে 12 থেকে 12.5 কোটি। আর কোন কোষ হচ্ছে 60 থেকে 70 লক্ষ। তারপর দেখো, রড কোষ কি? রাতের দর্শনে ব্যবহৃত হয়। তুমি মনে রাখতে পারো যে রতে রড, রতে রাত, তাহলে রড কোষ রাতের দর্শনে ব্যবহৃত হচ্ছে। কোন কোষ কি হবে? উল্টা, দিনের দর্শন, দিনের বেলা দেখার জন্য ব্যবহৃত হবে। রড কোষ রাতে দেখতে সাহায্য করে, কোন কোষ দিনের বেলা দেখতে সাহায্য করে। এখন তুমি দেখো, রড কোষ কি? রড কোষ সাদা কালো প্রতিবিম্ব করে। তুমি রাতের বেলা সবকিছু কি দেখতে পাও? রঙিন দেখতে পাও, কারণ তোমার ঘরে অনেক আলো বাতি আছে, অনেক কিছু আছে। বাট নর্মালি যদি কোনো আলো না থাকতো, অন্ধকার দেখতে, অথবা হালকা আলো থাকলে কি দেখতে পাও? সাদা কালো দেখতে পাও। ধরে নিই যে রাতের বেলা সব সাদা কালো দেখতে পাই, সেই জন্য রড কোষ সাদা কালো প্রতিবিম্ব তৈরি করে, আর কোন কোষ রঙিন প্রতিবিম্ব তৈরি করে। দেখো, মনে রাখতে পারো আরেকটা জিনিস, কতে কি? কতে কোন, কতে কালারফুল। ঠিক আছে? কতে কোন,
কতে কালারফুল, এই জন্য কোন কোষ কালারফুল প্রতিবিম্ব বা রঙিন প্রতিবিম্ব তৈরি করবে। বুঝতে পারলাম। এখন একটা জিনিস তোমাদের আজমল স্যারের বই নাই, যেটা আলিম স্যারের বই আছে, আমি একটু বলে দিই, তোমরা ইজিলি নিজেরাই পারবে, আমি জাস্ট তোমাকে একটু হিন্টস দিচ্ছি। রড কোষের যদি কোনো ক্ষতি হয়, তোমার চোখের রড কোষ ক্ষতিগ্রস্ত হলো, তাহলে তুমি চিন্তা করো তো, রড কোষ তো রাতের দর্শনে ব্যবহৃত হয়, রাতের বেলা দেখার জন্য। তোমার রড কোষ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তুমি কি রাতে দেখতে পারবা? রাতে তো দেখতে পারবা না। রাতে দেখতে না পাওয়া একটা রোগের লক্ষণ। কোন রোগ? আমাকে কমেন্টে জানাও তো চটপট। রড কোষ ক্ষতিগ্রস্ত হলে কোন রোগ হবে? তুমি রাতে দেখতে পারবা না। ভেরি গুড, মোহাম্মদ মোমেন মুন্সি, থ্যাংক ইউ। এছাড়াও আদলিতা হাওলাদার, এনায়েত এইচ তানভীর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাতকানা, ভেরি গুড, রাতকানা রোগ। দেখো, রড কোষ ক্ষতিগ্রস্ত হলে আমাদের কি রোগ হবে? রড কোষের কারণে আমাদের রোগের নাম হচ্ছে রাতকানা বা কালার ব্লাইন্ডনেস। ঠিক আছে, রাতকানা বা কালার ব্লাইন্ডনেস। কেন? দেখো, এই রড কোষে রোডোপসিনের সাথে কি থাকে? ভিটামিন এ থাকে। রোডোপসিন রঞ্জক এবং ভিটামিন এ থাকে। তুমি তো জানো ভিটামিন এর অভাব হলে কি হবে? রাতকানা রোগ হয়। এই জন্য হয়, কারণ ভিটামিন এর অভাব হলে তোমার রড কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং সেই জন্য তুমি রাতে দেখতে পারবা না। কাহিনী শেষ। এখন আমাকে বলো, রাতে দেখতে না পারলে রাতকানা হলো, রড কোষের ক্ষতি হলো, তাই যদি কোন কোষ ক্ষতি হয় তুমি রঙিন জিনিস দেখতে পারবা না। কোন কোষ ক্ষতি হলে রঙিন জিনিস দেখতে না পাওয়া কোন রোগ? তুমি কোনো কালার দেখতে পাচ্ছ না, কোনো বর্ণ দেখতে পাচ্ছ না। অনেক হিন্ট দিয়েছি, চটপট বলো। কালার ব্লাইন্ড, ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, কোন কোষ ক্ষতিগ্রস্ত হলে আমাদের কি সমস্যা হবে? কোন কোষ ক্ষতিগ্রস্ত হলে আমাদের কালার ব্লাইন্ডনেস হবে বা বর্ণান্ধতা হবে। ঠিক আছে, এই কথাগুলা আজমল স্যারের বইয়ে নাই, তবে অ্যাকচুয়ালি একটু কমন সেন্স যদি থাকে তাহলেই আনসার করা যায়। সমস্যা ওইখানেই আপু, আমাদের তো কমন সেন্স নাই। দেখেন না আমরা কমেন্ট সেকশনে কি করি। আচ্ছা, একটু পচালাম, আমি জাস্ট মজা নিলাম। দেখো, বর্ণান্ধতা, বর্ণান্ধতা হচ্ছে কোন কোষ ক্ষতিগ্রস্ত হলে হয়। ঠিক আছে, ডোন্ট মাইন্ড। নেক্সট চলে আসি, দেখো রড কোষ কোন কোষ শেষ, এই টার্মগুলা। অপটিক ডিস্ক অ্যাকচুয়ালি কি? আমাদের রেটিনার যে অঞ্চলটাতে আমাদের অপটিক স্নায়ু তৈরি হচ্ছে, সব নিউরনের অ্যাক্সন গুলা মিলিত হয়ে সেই জায়গাটায় অপটিক ডিস্ক, এবং যেই জায়গা থেকে এক্সাক্ট যেই জায়গা থেকে নিউরন বের হয়ে গেল সেটা হচ্ছে অন্ধবিন্দু, ব্লাইন্ড স্পট। তুমি জানো অন্ধবিন্দুতে কোনো রড কোষ ও কোন কোষ নাই, মানে এটা আলোক সংবেদী না। আপু বলেছিলাম অন্ধবিন্দু মানেই সবকিছু নেগেটিভ। রড কোষ নাই, কোন কোষ নাই, আলোক সংবেদী না, প্রতিবিম্ব তৈরি হবে না, কিছুই হবে না। আর ম্যাকুলা লুটিয়া সম্পর্কে বলেছিলাম যে অপটিক ডিস্কের উপরে একটা ডিম্বাকার হলুদ অঞ্চল, এটার নাম হচ্ছে ম্যাকুলা লুটিয়া, এবং এইটার কেন্দ্রে একটা গর্ত থাকে। ম্যাকুলা লুটিয়ার কেন্দ্রে এই গর্তটার নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস বা পিত বিন্দু। ফোবিয়া সেন্ট্রালিস বা পিত বিন্দু। এই যে পিত বিন্দু বলছি, কিছু সংখ্যক রড কোষ, দেখো পিত বিন্দুতে কিছু রড কোষ থাকে আর প্রচুর কোন কোষ দেখা যায়। মোহাম্মদ বনসুর রহমান, আমি ফার্স্টে কমেন্ট করলাম, আমার নাম পড়লো না আপু। সেন্টি খাও কেন? নাম তো পড়লাম, মন খারাপ করো না, নেক্সট ক্লাসে তোমার নাম আমি ক্যাপশনে দিব, ভাইয়ার মতো বলি, তোমার নাম ক্যাপশনে দিব। ঠিক আছে, তোমার নাম দিয়ে ক্লাস শুরু হবে, সবাই তোমার নাম নিবে, জয় জয়কার হবে, অনেক মজা। আচ্ছা, ফোবিয়া সেন্ট্রালিসে কিছু সংখ্যক রড কোষ থাকে আর প্রচুর কোন কোষ দেখা যায়। যেহেতু প্রচুর কোন কোষ দেখা যাচ্ছে, তাহলে কি হবে? এখানে সবচেয়ে ভালো প্রতিবিম্ব তৈরি হবে। বুঝছি? ওকে, আর অপটিক স্নায়ু সম্পর্কে তো আমার মনে হয় না কিছু বলার দরকার আছে। অপটিক স্নায়ু তো জানোই কি জিনিস, স্নায়ু। এখন দেখো, এই একটা ছবি দেখাই, প্রচুর বিনোদন নিলাম, নিজেরই ভালো লাগছে এখন। আচ্ছা, এই ছবিটা দেখো, এটা হচ্ছে রড আর কোন কোষের ছবি। দেখো, রড কোষটা লম্বা আর সরু, কোন কোষটা একটু খাটো এবং একটু প্রশস্ত। ওকে, আচ্ছা, খাটো এবং প্রশস্ত, ডান। তারপরে আসি এই পৃষ্ঠায়।
দেখো এই পৃষ্ঠায় কি আছে, এই পৃষ্ঠায় হচ্ছে অন্ধবিন্দু আর পীতবিন্দুর পার্থক্য। তুমি জানো অন্ধবিন্দু কি জিনিস, পীতবিন্দু কি জিনিস, তুমি জাস্ট একবার রিডিং দিবা, রিডিং দিলেই এইটা ডান, মুখস্থ করার কিছু নাই। রেটিনার কাজ কি? রেটিনার কাজ একটা ওয়ার্ড, প্রতিবিম্ব তৈরি করা। রেটিনার কাজ মানেই একটাই ওয়ার্ড, প্রতিবিম্ব তৈরি। ঠিক আছে, রেটিনার কাজ হচ্ছে প্রতিবিম্ব তৈরি করা। ওকে, কমেন্ট সেকশনে প্রচুর হাসি ঠাট্টা, সব শেষ, এখন বন্ধ করি। হ্যাঁ, ক্লাসের আবার ফিরে আসি। অনেকক্ষণ পড়ছিলাম, একটু বোর হয়ে যাবা, ঘুমিয়ে গেছো কিনা সেই জন্য একটু কথা বললাম। এখন তো এটা নিয়ে নাচানাচি করলে হবে না, এখন ক্লাসে ফিরে আসো আবার। দেখো রেটিনার বিষয়টা শেষ, আসলে লেন্সে, লেন্সের ক্ষেত্রে তুমি খেয়াল করো, আপু বলেছিলাম যে এটা স্থিতিস্থাপক দ্বিউত্তল চাকতির মতো লেন্স, পেছনের দিকের চেয়ে সামনের দিক বেশি চাপা। মনে আছে লেন্সের আকৃতি কেমন? অনেকটা দেখো তো এইরকম না, লেন্সের আকৃতি হচ্ছে অনেকটা এইরকম। তার মানে সামনের দিকটা কিন্তু পেছনের দিকের চেয়ে একটু বেশি চাপা। জেনারেলি উত্তল জিনিসগুলো কেমন হয়? উত্তল মানেই এইরকম হয়, ডিরেক্ট, দুই দিক সমান। বাট আমাদের চোখের লেন্সটার উত্তল, বাট সামনের দিকটা একটু বেশি চাপা হবে। এবং দেখো লেন্সে রক্ত সরবরাহ নেই, লেন্সে রক্ত সরবরাহ নেই। ওকে, তারপর আসো যে আমাদের অক্ষিগোলকের প্রকোষ্ঠ, তিনটা প্রকোষ্ঠ আছে, অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ আর ভিট্রিয়াস প্রকোষ্ঠ। দেখো তো ওই যে আমরা পড়েছিলাম ক আ ল র, ক আলোর, দেখো তো প্রথমটা কি ছিল? কর্নিয়া আর আইরিশের মধ্যে, দেখো মিলে কিনা, কর্নিয়া ও আইরিশের মধ্যবর্তী প্রকোষ্ঠ হচ্ছে অগ্র প্রকোষ্ঠ, প্রথমটা। দ্বিতীয়টা ছিল হচ্ছে আইরিশ আর লেন্সের মধ্যে, দ্বিতীয়টা কোথায় ছিল? আইরিশ আর লেন্সে। দেখো তো আইরিশ আর লেন্সের মধ্যবর্তী স্থানে হচ্ছে দ্বিতীয় বা পশ্চাৎ প্রকোষ্ঠ। এবং সবার ভিতরে যেটা সবচেয়ে বড় প্রকোষ্ঠ সেটা হচ্ছে লেন্স আর রেটিনার মাঝখানে। এই যে দেখো লেন্স ও রেটিনার মধ্যবর্তী সবচেয়ে বড় প্রকোষ্ঠ ভিট্রিয়াস প্রকোষ্ঠ, যেটাতে ভিট্রিয়াস হিউমার থাকে। তাহলে ভিট্রিয়াস প্রকোষ্ঠে ভিট্রিয়াস হিউমার, এবং বাকিগুলোতে কি? অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার। ঠিক আছে, অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার, ডান। তারপরে দেখো যে কাজগুলা, অ্যাকুয়াস হিউমার আলোর প্রতিসরণে সাহায্য করে, জানি আমরা, যেহেতু স্বচ্ছ একটা জিনিস চোখের সামনের দিকে আছে, ওর মধ্য দিয়ে আলো প্রবেশ করবে, আলোর প্রতিসরণ করবে। এবং যেহেতু আমার চোখের সম্মুখের যে প্রকোষ্ঠ দুইটা, অগ্র আর পশ্চাৎ, এই সম্মুখ প্রকোষ্ঠে আছে, সেই জন্য এই দুইটা দেখো চোখের সম্মুখ অংশের আকৃতি ঠিক রাখে। চোখের সম্মুখ অংশের আকৃতি ঠিক রাখে এবং লেন্স ও কর্নিয়ায় পুষ্টি যোগায়। অ্যাকুয়াস হিউমার কি করে? লেন্স এবং আমাদের কর্নিয়াতে পুষ্টি যোগাবে। ডান। চলে আসে ভিট্রিয়াস হিউমার। দেখো ডিমের সাদা অংশের মতো ঘন কিন্তু স্বচ্ছ, কারণ ডিমের সাদা অংশ কিন্তু অস্বচ্ছ হয়। যদি এটা অস্বচ্ছ হয় তাহলে তো প্রতিসরণ হবে না, তাই না? এই জন্য এটা স্বচ্ছ, যাতে প্রতিসরণ হতে পারে। এবং এটার দেখো 99% পানি, 1% কোলাজেন ও হায়ালুরোনিক অ্যাসিড। 1% কি? কোলাজেন ও হায়ালুরোনিক অ্যাসিড। ভিট্রিয়াস হিউমার রেটিনার দিকে আলোর প্রতিসরণে সাহায্য করে, মানে চোখের ভিতরের অংশে আলোর প্রতিসরণে সাহায্য করবে। এবং যেহেতু এটা চোখের ভিতরের দিকে থাকে, তাহলে অক্ষি গোলকের আকৃতি বজায় রাখে, মানে আমাদের চোখের ভিতরের অংশের আকৃতি বজায় রাখবে। কাজগুলো কি বুঝতে পারলাম? কাজগুলো কিন্তু সুন্দর মতন পড়ো, কারণ খুব ভালোভাবে দেওয়া আছে, এখান থেকে অপশন তৈরি করা অনেক ইজি, কোশ্চেন তৈরি করা অনেক ইজি এন্ড ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো অক্ষিগোলকের মেইন অংশ কিন্তু শেষ, এখন আমরা চলে আসি চোখের আনুষঙ্গিক অংশে। আনুষঙ্গিক অংশের নামগুলা কি রকম? অক্ষি কোটর, অক্ষি পেশি, তারপর আরো কি কি নাম? তো দাসো এতক্ষণ তো পড়াশোনা করলাম, যেটা আমরা এখন করব সেটা হচ্ছে, তোমাকে আমি 2 মিনিট সময় দিচ্ছি, এতক্ষণ যা যা পড়লাম, অক্ষি গোলকের যে অংশগুলা পড়েছি সেগুলো তুমি একটু রিভিশন দিবা চটপট। 2 মিনিট টাইম দিচ্ছি, চটপট এই জিনিসগুলো রিভিশন দাও, আমি একটা স্পট এক্সাম নিব। এতক্ষণ অক্ষি গোলকের যা যা অংশ পড়লাম, আনুষঙ্গিক অংশ না, আনুষঙ্গিক অংশ পরে, ওটা আমি পরে পড়াবো। অক্ষি গোলকের অংশগুলো রিভিশন দাও দ্রুত, স্পট এক্সাম নিব একটা।
পড়াশোনা শেষ? এই যে যারা কমেন্ট সেকশনে খুব চিন্তায় আছো চান্স পাওয়ার জন্য কতক্ষণ পড়তে হবে না পড়তে হবে, কেউ কেউ এমএমসি শিওর করছো ভি সাইন দিয়ে, একদম ধরে ধরে ব্লক দিব কিন্তু। ক্লাস করতে ভালো লাগলে ডাইরেক্ট চলে যাবা, তোমার কোনো বাধ্যবাধকতা নাই, কেউ ধরে রাখে নাই কিন্তু। হয় তুমি ক্লাস মনোযোগ দিয়ে করো, কমেন্ট সেকশন সোয়াইপ করে রাখতে বলছি ক্লাসের শুরুতেই, হয় ওটা করো, আদারওয়াইজ তুমি ক্লাস ছেড়ে চলে যাও সুন্দর মতন। ক্লাসে তুমি বিরক্ত করছো, বাকিদেরকেও তুমি বিরক্ত করছো, নিজে তো বিরক্ত হচ্ছই, যারা পড়তে যাচ্ছে তাদেরকেও তুমি বিরক্ত করছো, দরকার নাই কিন্তু। আচ্ছা, এখন যেটা কথা, পড়াশোনা শেষ, আসো স্পট এক্সাম দেই। এই যে স্পট এক্সাম দেখো, 3টা কোশ্চেন দেওয়া আছে, তোমার কাজ হবে 3টা কোশ্চেনের অ্যান্সার একটা কমেন্টের মধ্যে দেওয়া। হ্যাঁ, একটা কমেন্টে, আলাদা আলাদা কমেন্ট দিলে আমি সেটা নিব না। একটা কমেন্টে তুমি 3টা কোশ্চেনের অ্যান্সার দিবা, এ বি সি ডি যাই হোক, তুমি জাস্ট একটা কমেন্টে অ্যান্সার দাও, দেখি সবার আগে কে উত্তর দেয়। ঝটপট ঝটপট, একদম ইজি কোশ্চেন। প্রচুর জোর, সুরাই আক্তার সবার প্রথমে, তারপরে অ্যানি আক্তার, ইসরাত জাহান বৃষ্টি, সাব্বির হোসেন, আর বাকি জনের নাম নিতে পারবো না, অনেক মানুষ। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসলে আমরা দেখি আসলে আনসার কি। যারা উত্তর দিচ্ছ ম্যাক্সিমামেরই হচ্ছে, যাদের একটু ভুল যাচ্ছে একটু চেক করে নাও, হ্যাঁ, যে ভুলটা কোথায় হচ্ছে। হয়তো তুমি একটু তাড়াহুড়া করে আনসার লিখতে গিয়ে ভুল হতে পারে, ব্যাপার না। আচ্ছা দেখো, অক্ষি গোলকের সবচেয়ে বাইরের স্তর কোনটা? আমরা কি জানি অক্ষি গোলকের স্তর হচ্ছে 3টা, স, ক আর র। স দিয়ে হচ্ছে স্ক্লেরা, ক দিয়ে কি কোরয়েড, আর র দিয়ে রেটিনা। তাহলে সবচেয়ে বাইরে কি? স্ক্লেরা, আনসার ডি, সবচেয়ে বাইরের স্তর। নিচের কোন স্তরে মেলানিন থাকে? আমরা কি পড়েছিলাম? কোরয়েডের মধ্যে 2টা অক্ষর পড়েছিলাম, ম আর র। ম দিয়ে কি? মেলানিন। তাহলে মেলানিন কোথায় থাকে? কোরয়েডে থাকে। তাহলে আনসার কোরয়েড। আর চোখের একমাত্র আলোক সংবেদী অংশ কোনটা? চোখের একমাত্র আলোক সংবেদী অংশ হচ্ছে রেটিনা। ডান, আনসার তাহলে কি? ডি বি সি। যারা আনসার দিচ্ছ ম্যাক্সিমামেরই হচ্ছে, খুবই ভালো, ভেরি গুড, প্রচুর জোস। তাহলে স্পট এক্সাম শেষ, এবার আমরা চলে যাই চোখের আনুষঙ্গিক অংশে। দেখো এই ছবিটা, এই ছবিটা একটু দেখো। এইখানে আমরা চোখের আনুষঙ্গিক অংশের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পোর্শন, অক্ষি পেশি, অক্ষি পেশি দেখাচ্ছি। দেখো এই যে অনেকগুলা পেশি দেখতে পাচ্ছ, নাম দেওয়া আছে, সুপিরিয়র অবলিক, সুপিরিয়র রেকটাস, মিডিয়াল রেকটাস, ল্যাটারাল রেকটাস, ইনফিরিয়র রেকটাস, ইনফিরিয়র অবলিক। এই ছবিটাতে আমরা 6টা পেশির নাম দেখতে পাচ্ছি। তোমাদের যে এডিশন ছিল সেপ্টেম্বরের আগ পর্যন্ত, সেই পর্যন্ত কিন্তু তোমাদের বইয়েও এটাই বলা ছিল যে অক্ষি পেশি 6টা, রাইট? অক্ষি পেশি 6টা তুমি এতদিন পড়ে আসছো, ঠিক আছে। কিন্তু সেপ্টেম্বর 2020 অনুযায়ী অক্ষি পেশি 7টা। মনে রাখো, অক্ষি পেশি 7টা। প্রতি চোখে অক্ষি পেশি কয়টা বললাম? 7টা। তুমি বলতেই পারো আপু 6টা তো এখানে আছে দেখতে পাচ্ছি, এগুলো তো আগে পড়েছি, চিনি। তাহলে 7 নাম্বার কোনটা? আমি 7 নাম্বারের কথা বলবো, তো আগে এই 6টা নিয়ে কথা বলি। দেখো 6টা যে অক্ষি পেশি প্রধানত, এই 6টার মধ্যে 2টা হচ্ছে অবলিক। কোন 2টা? এস আই, এই 2টা হচ্ছে অবলিক পেশি। এই 2টা অবলিক। কেন অবলিক বলছি? এস ফর সুপিরিয়র অবলিক এন্ড আই ফর ইনফিরিয়র অবলিক। ঠিক আছে, এস ফর সুপিরিয়র অবলিক আর আই ফর ইনফিরিয়র অবলিক। আর এদিকে রেকটাস পেশি আছে কিছু, মনে রাখবো স্লিম দিয়ে। স্লিম দিয়ে মনে রাখবো, এটা হচ্ছে রেকটাস পেশি। 4টা রেকটাস পেশি, অবলিক 2টা, রেকটাস 4টা। 4টা কি কি? এস ফর সুপিরিয়র রেকটাস, ল্যাটারাল রেকটাস, ইনফিরিয়র রেকটাস আর মিডিয়াল রেকটাস। ঠিক আছে, এই 4টা হচ্ছে রেকটাস, 2টা অবলিক। এই 6টাই তুমি এতদিন পড়ে আসছো। 7 নাম্বার যেটা, ওইটা আমরা বই দেখবো একটু পরেই, তো বই থেকে ডিরেক্ট পড়বো, ঠিক আছে। আপাতত এই 6টা নিয়ে কথা বলি। তো দেখো এই 6টার পরে এখন নাম তো পড়া শেষ, আসলে এই ছবিটা একটু দেখি। এই ছবিটা খেয়াল করো, পেশিগুলো আসলে আমাদের অক্ষি গোলকের কোন জায়গায় যুক্ত থাকে সেটা দেখানো হচ্ছে। এতে দেখো সুপিরিয়র রেকটাস, তুমি জানো সুপিরিয়র মানে কি? উপরে। তাহলে দেখো অক্ষি গোলকের উপরের দিকে এটা যুক্ত। ইনফিরিয়র মানে কি? নিচে।
তাহলে অক্ষিগোলকের নিচে যুক্ত। মিডিয়াল আর ল্যাটারাল এই দুটো নিয়ে একটু ভেজাল হয়। দেখো মিডিয়াল আর ল্যাটারাল মানে কি, উপরে আর নিচে তো বুঝলাম সুপিরিয়র ইনফিরিয়র, বাট মিডিয়াল ল্যাটারাল মানে কি? দেখো তুমি যদি এই চোখটা নিয়ে চিন্তা করো, এই চোখটায় দুইটা পাশ আছে, একটা হচ্ছে আমার চোখের ভিতরের দিক আর একটা চোখের বাইরের দিক, রাইট? আমাদের দেহের, আমরা যখন তুমি মেডিকেলে পড়বা তখন দেখবা যে আমাদের দেহের যে কোনো জিনিসের ভিতরের সাইডটাকে আমরা বলি মিডিয়াল সাইড আর বাইরের সাইডটাকে আমরা বলি ল্যাটারাল সাইড। তো এই চোখটা যদি আমি চিন্তা করি, এই চোখের ভিতরের যে দিকটা, এই দিকটা হচ্ছে মিডিয়াল সাইড। তো তুমি যদি চোখের মনিটাকে মানে আইবলটাকে ভিতরের দিকে ঘোরাতে চাও তাহলে সেটা মিডিয়াল রেকটাস দিয়ে হবে। আর যদি তুমি এটাকে বাইরের দিকে ঘোরাতে চাও, মানে তুমি যদি এইদিকে তাকাতে চাও তাহলে সেটা ল্যাটারাল রেকটাস দিয়ে হবে। বুঝতে পারলাম? উপরে তাকালে সুপিরিয়র, নিচের দিকে তাকালে ইনফিরিয়র। তো এই হচ্ছে চারটা রেকটাসের মেইন কাজ। আর অবলিক গুলাও কাইন্ড অফ তোমার এই চোখটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে সাহায্য করবে কোনাকুনি ভাবে। তো কাজগুলো বোঝানোর জন্য এই ছবিটা। এখন আসলে আমরা বই পড়ি। দেখো এইখানে খেয়াল করো, এই যে 7টা পেশি থাকে, 4টা রেকটাস আর 2টা কি অবলিক, আর একটা যেটা এক্সট্রা নতুন, এই যে দেখো একটা লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস, লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস। বুঝতে পারলাম? এখন দেখো আমরা কাজগুলো একটু খেয়াল করি, নামের সাথে কাজের মিল পাওয়া যায়। তোমাকে একটু আগেই তো বললাম সুপিরিয়র রেকটাস কি করবে, উপরে ঘোরাবে, ইনফিরিয়র দিক নিচে ঘোরাবে। তো এই কাজগুলো তুমি খালি এখন একবার দেখবা, আপু কিন্তু তোমাকে বুঝাই ফেলছে অলরেডি। জাস্ট একটা আমি তোমাকে একটু বলি, লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস। দেখো ওর নাম কি, লিভেটর। লিভার লিভার মনে হয় না? তুমি চলন অঙ্গ চালনা চ্যাপ্টার পড়েছো কিন্তু রিসেন্টলি। তুমি জানো লিভার মানে কি? একটা যন্ত্র যেটা কোনো কিছুকে আমি উপরে তুলবো, সেটা আমার দেহের কোনো লিভার হোক বা অন্য একটা মেশিন হোক, লিভারের মাধ্যমে আমি কোনো একটা ওজনকে উপরের দিকে উঠাই, ঠিক কিনা? তাহলে এই লিভেটর মানেও কিন্তু কোনো একটা কিছুকে উপরের দিকে উঠানো। দেখো তারপরে কি বলছে, পালপেব্রি। পালপেব্রি বলতে আমাদের অক্ষি পল্লবকে বুঝায়। অক্ষি পল্লব মানে চোখের পাতা। তো এই চোখের পাতা কি, চোখের উপরে একটা নিচে একটা, কোনটাকে বুঝাচ্ছে? সুপিরিয়রিস, অর্থাৎ উপরের চোখের পাতাকে উঠানো। বুঝলাম? এই যে দেখো ঊর্ধ্ব অক্ষি পল্লবকে উপরে তুলতে সাহায্য করে। তুমি ওর নামটা যদি একটু ভেঙে ভেঙে খেয়াল করো, তুমি ওর কাজটা এমনি পারবা, তোমার মুখস্থ করা লাগবে না। লিভেটর উঠানো, পালপেব্রি চোখের পাতা, সুপিরিয়রিস উপরেরটা, উপরের চোখের পাতা উপরে উঠাচ্ছি, লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস এর কাজ। বুঝতে পারছি জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে কিনা? তাহলে এই হচ্ছে কাজের বিষয়টা। তারপরে চলে আসি, দেখো অক্ষি পল্লব বা চোখের পাতা এখানটাতে আসলে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। এটা একটু খেয়াল রাখতে পারো যে উপ অক্ষি পল্লব বা নিকটিটেটিং পর্দা, এটা মানুষের একটা লুপ্তপ্রায় নিষ্ক্রিয় অঙ্গ। আর অক্ষি পক্ষ কি, আইল্যাশ, চোখের পাপড়ি যেটাকে বলো, আইব্রো মানে ভ্রু, এগুলোতে তো আসলে মুখস্থ করার কিছু নাই। আমরা আসবো এখন অক্ষি গ্রন্থিতে। দেখো অক্ষি গ্রন্থি, অক্ষি গ্রন্থি 3 রকম। আমাদের চোখে 3 রকমের গ্রন্থি থাকে। আমাদেরকে পড়তে হবে ফার্স্টে নাম। কি কি নাম? ল্যাক্রিমাল, হার্ডেরিয়ান আর মেবোমিয়ান। 3 ধরনের অক্ষি গ্রন্থি থাকে। কি কি? ল্যাক্রিমাল, হার্ডেরিয়ান, মেবোমিয়ান। ক্লিয়ার? তো এই নামগুলো আমরা মনে রাখবো কিভাবে? আমরা নাম মনে রাখবো এইভাবে, হামলা দিয়ে। হামলা, দেখো হামের হাতে হচ্ছে হার্ডেরিয়ান, ম দিয়ে মেবোমিয়ান, আর লতে হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থি। এখন তুমি খালি একটু দেখো যে কি ক্ষরণ করে। তুমি জানো ল্যাক্রিমাল গ্রন্থি কি ক্ষরণ করে? অশ্রু ক্ষরণ করে। এন্ড এই অশ্রুতে একটা ব্যাকটেরিয়া নাশক থাকে, লাইসোজাইম, পড়েছো তুমি? ওই যে তোমাদের মানবদেহের প্রতিরক্ষা চ্যাপ্টার আছে না, ওইখানেই তো পড়ে। অশ্রুতে ব্যাকটেরিয়া নাশক লাইসোজাইম থাকে, রাইট? তারপরে দেখো যে হার্ডেরিয়ান গ্রন্থি আর মিবোমিয়ান উভয়ই কিন্তু তৈলাক্ত পদার্থ ক্ষরণ করে। হার্ডেরিয়ান, মিবোমিয়ান উভয়ই তৈলাক্ত পদার্থ ক্ষরণ করে, এগুলো আমরা জানি। কনজাংটিভা সম্পর্কে আমরা আগেই পড়ে এসেছি, তো এখানে নতুন করে পড়ার কিছু নাই। দেখো তারপর আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায়। এইখানে দেখো, এখানে একটা কথা বলা আছে, চোখ থেকে 6 মিটার দূরত্বে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্ব স্বাভাবিকভাবে রেটিনায় প্রতিফলিত হয়। আমি এই লাইনটা একটু বুঝাই। 6 মিটার দূরত্বে কেন স্বাভাবিকভাবে বলছে? দেখো আমাদের চোখের থেকে যখন একটা জিনিস দাঁড়ায়, তুমি তোমার চোখ থেকে অনেক দূরে কোনো কিছু রাখা আছে, তুমি দেখতে পাচ্ছ, আবার অনেক কাছে থাকলেও তুমি দেখতে পাচ্ছ। তো এটা আসলে কিভাবে হয়? যখন তোমার চোখ থেকে কোনো একটা জিনিস আমি 6 মিটারের চেয়েও দূরে
মানে 6 মিটারের চেয়ে বেশি দূরত্বে রাখবো, তখন তোমার চোখের আকৃতি পরিবর্তন করতে হয়, মানে উপযোজন করতে হয়। এই যে দেখো উপযোজন কথাটা লেখা আছে। আবার যখন তোমাকে আমি কোনো একটা জিনিস 6 মিটারের চেয়ে কাছে রাখবো তোমার চোখ থেকে, তখনও তোমার চোখের আকৃতি পরিবর্তন করতে হবে, অর্থাৎ উপযোজন করতে হবে। মানে যদি আমি কোনো একটা জিনিসকে 6 মিটার দূরত্বে রাখি, তাহলে তোমার চোখ উপযোজন ক্রিয়া ছাড়াই স্বাভাবিকভাবে জিনিসটাকে দেখতে পারবে। প্রতিবিম্বটা কোনো প্রকার উপযোজন ছাড়াই রেটিনায় প্রতিফলিত হবে, এই কথাটাই এখানে বলা। যে 6 মিটার দূরত্বে কোনো একটা বস্তুকে তুমি যদি রাখো 6 মিটার দূরত্বে, তাহলে সেটা স্বাভাবিকভাবে রেটিনায় প্রতিফলিত হয়। সেটা বুঝতে পারছি কেন এখানে স্বাভাবিক কথাটা দেওয়া। তো এই জিনিসগুলো একটু কিওয়ার্ড গুলো একটু খেয়াল রাখো। দেন দেখো এখানে দুইটা অসুখের কথা বলা আছে। আমাদের সবার চোখের সমস্যা, আমার নিজেরও আছে। তো আসো এখন আমরা চোখের ডাক্তার হব। কিভাবে? দেখো চোখের সমস্যা দুই রকম হতে পারে। মানে সাধারণত আমরা চশমা পরি কেন? আমাদের এই যে ম্যাক্সিমাম মানুষের সমস্যা হচ্ছে যে আমরা দূরের জিনিস দেখতে পাই না। স্কুল কলেজে থাকা অবস্থায় ব্ল্যাকবোর্ড দেখতে পারতাম না, কি যে ঝামেলা। যে ব্ল্যাকবোর্ড দেখতে গেলে দেখতে পারতাম না, সামনের বেঞ্চে গিয়ে বসতে হতো, পিছনের বেঞ্চে বসলে কিছুই দেখতাম না কি লিখতেছে। এটা আমাদের এই যে মানুষের হয়। আর আব্বু আম্মুদের দেখবা কি সমস্যা হয়। আব্বু আম্মুদের প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে ওনারা কাছের জিনিস দেখতে পায় না। কোন একটা কিছু পড়ার সময়, পেপার বা কোন একটা বই পড়ার সময় ওনারা চোখে চশমা লাগাই পড়তে বসে, বাট দূরের জিনিস দেখতে পায়, তাই না? এই যে দুই রকম সমস্যা হয়, একটা হচ্ছে কাছের জিনিস দেখতে না পাওয়া, আর একটা দূরের জিনিস দেখতে না পাওয়া। দেখো যেই দৃষ্টিতে কাছের বস্তু স্পষ্ট দেখা যায় না, সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, যেটা আব্বু আম্মুদের হচ্ছে। আব্বু আম্মুরা কাছের জিনিস দেখতে পায় না, ওনাদের কি হয়? হাইপারমেট্রোপিয়া। ওনাদের চশমাতে আমরা উত্তল লেন্স ইউজ করি এই সমস্যার জন্য। আর যেটা আমাদের সমস্যা, আমরা দূরের বস্তু দেখতে পাই না, সেটা হচ্ছে মায়োপিয়া। অবতল লেন্সের চশমা ইউজ করা হয়। বুঝতে পারলাম? তাহলে কোনটা উত্তল কোনটা অবতল, কেন উত্তল কেন অবতল, এই জিনিসগুলো একটু খেয়াল করো। যার যার চশমা নিয়ে যদি এখন কমেন্ট সেকশনে তুমি গল্প করা শুরু করো, তারপর তুমি দেখবা খালি। আচ্ছা, দ্বিনেত্র দৃষ্টি, এখানে একটা লাইনে আমি দাগ দিয়ে রাখছি, কারণ মানুষের দুইটা চোখ মাঝখানে দূরত্ব হচ্ছে 6.3 সেন্টিমিটার। ঠিক আছে, 6.3 সেন্টিমিটার দুই চোখের মাঝখানের দূরত্ব। এই জিনিসগুলো মোটামুটি চোখ থেকে দরকার। এছাড়া এই বক্সটা যদি তুমি একটু দেখো, এখন তো সব চিৎকার দিয়ে উঠবা বক্স দেখি। আচ্ছা, এখানে একটা বক্স আছে, দেখো এটা আমি জুম করছি না, কারণ এই বক্সটা জুম করার দরকার নাই। 276 পৃষ্ঠায় সেপ্টেম্বর এডিশনে এই বক্সটা আছে, আগের এডিশনে নাই। এখন চিৎকার করো না, আমি একটু বলি ফার্স্টে। প্রথম কথা হচ্ছে এই বক্সটা নতুন, ওকে, বাট এই বক্সের সবকিছু তোমার আগে পড়া। হ্যাঁ, এই বক্সটা আসলে কিরকম, আমরা এতক্ষণ যা যা পড়ে আসছি সবকিছুর একটা রিভিশনের জন্য এই বক্সটা দেওয়া। তুমি এতক্ষণ যা পড়ে আসছো সেই কথাগুলাই এই বক্সে লেখা, জাস্ট একটা রিভিশন দেওয়ার টাইপের বক্স। ওই যে হয় না যে আমরা একদম পরীক্ষার আগ মুহূর্তে একটু দেখতে চাচ্ছি, ওই রকম একটা ছোটখাটো শর্টকাট ভার্সন হচ্ছে এই বক্সটা। এই বক্সটা সব জিনিস সম্পর্কে ওই কথাগুলাই লেখা যেগুলো আমরা এতক্ষণ পড়ে আসলাম। তো টেনশন নেওয়ার দরকার নাই, কান্নাকাটি করার দরকার নাই যে আমার বই এটা নাই, আমার কি হবে, আমি চান্স পাবো না, না এরকম কিছু দরকার নাই। বুঝতে পারছি? বক্স থাকলেও যা, না থাকলেও তাই, তুমি পারো সবকিছু। এখন এখানে দেখো একটু ক্লাস নোট দেওয়া আছে। এই ক্লাস নোটটা তোমাদের কম্প্যানিয়ন বুকের না, ফার্স্ট কথা। কম্প্যানিয়ন বুকটা ডিফারেন্ট। এখন এই ক্লাস নোট 2টা পৃষ্ঠা জুড়ে এতক্ষণ যা পড়ালাম, যেভাবে পড়ালাম সেগুলাই আমি একটু দেখাচ্ছি। এইটা মানে তৈরি করা আর কি। তুমি যদি চাও তুমি এখান থেকে হেল্প নিয়ে পড়তে পারো, বা তুমি কম্প্যানিয়ন বুক থেকেও হেল্প নিয়ে পড়তে পারো, তোমার যেখান থেকে ইচ্ছা। তোমার কাছে অপশন দেওয়া থাকলো, তুমি যেভাবে কমফোর্টেবল হও আর কি। তো এইখানটাতে একটা জিনিস আমি একটু আলোচনা করতে চাই, এই পোর্শনটাতে, এই জায়গাটা আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। এই এরিয়াটা তুমি বুঝবা না, পরে বুঝে পাবা না যেটা আসলে কি দিলাম। এই O2R4 কি দিছেন আপু, এটা একদম ধুমায় কমেন্ট সেকশনে কমেন্ট করবা জুলজি প্রস্টে যেটা কি, তা আমি আগেই বুঝাই দিই। দেখো O2 মানে হচ্ছে দুইটা অবলিক, SI আমরা একটু আগে পড়লাম, সুপিরিয়র অবলিক ইনফিরিয়র অবলিক। আর R4 দিয়ে হচ্ছে 4টা রেকটাস। দেখো SILM মানে স্লিম, যেটা আমরা স্লিম হিসেবে পড়েছিলাম, 4টা রেকটাসের নাম। এবার এইখানে যেটা দেওয়া, এই অংশটা একটু বুঝাতে হবে যেটা আসলে কি। দেখো SO4 LR6 এগুলো দিয়ে কি বুঝাচ্ছি। SO এটা দিয়ে আমরা কি বুঝাই, তো তার আগে একটু বলে নেই
দেখো তুমি জানো যে আমাদের চোখে স্নায়ু আছে, স্নায়ু কি? অপটিক স্নায়ু। এই অপটিক স্নায়ু আসলে কি করে? দর্শন অনুভূতি, মানে তুমি যে দেখতে পাচ্ছ তোমার প্রতিবিম্বটা মস্তিষ্কে বহন করে নিয়ে যাবে। এটা হচ্ছে দর্শন অনুভূতিটাকে মস্তিষ্কে নিয়ে গেল। কিন্তু আমাদের চোখের যে পেশিগুলো আছে, অক্ষি পেশি, এই অক্ষি পেশির মুভমেন্টের কাজটা কিন্তু অপটিক স্নায়ু করে না, এটা অন্য কিছু স্নায়ু করে। তুমি করটিক স্নায়ুর ছকটা যেহেতু আগের প্যারালাল ক্লাসে আমি পড়িয়েছিলাম, তোমার মনে আছে কিনা? কিছু স্নায়ুর কাজ ছিল অক্ষি গোলকের সঞ্চালন করা। তা আমরা এখন দেখব সেই স্নায়ুগুলা কিভাবে কাজ করে। দেখো এস ও, এস দিয়ে হচ্ছে সুপিরিয়র, ও দিয়ে অবলিক। সুপিরিয়র অবলিক পেশিতে একটা স্নায়ুর সংবহন থাকে, সেটা হচ্ছে নাম্বার 4। নাম্বার 4 কোনটা? মনে করে দেখো, 12টা করটিক স্নায়ু, 12 জোড়া, তুমি নাম মুখস্থ করেছো। নাম্বার 4 হচ্ছে ট্রকলিয়ার। ঠিক আছে, তাহলে সুপিরিয়র অবলিকে ট্রকলিয়ার স্নায়ু কাজ করে। তারপরে দেখো এখানে বলছি LR6, এল আর মানে কি? ল্যাটারাল রেকটাস। ল্যাটারাল রেকটাসে কোন স্নায়ু যাবে? নাম্বার 6। নাম্বার 6 হচ্ছে অ্যাবডুসেন্স। তাহলে ল্যাটারাল রেকটাসে অ্যাবডুসেন্স স্নায়ু কাজ করে। আর তারপরে অল আর 3 মানে হচ্ছে বাকি সব রেকটাস। এই ল্যাটারাল রেকটাস ছাড়া বাকি যে 3টা রেকটাস, সেই 3টা রেকটাসে 3 নম্বর স্নায়ু যাবে, মানে অকুলোমোটর স্নায়ু যাবে। কোন স্নায়ু কোন রেকটাসে কাজ করবে বা কোন পেশিতে কাজ করবে সেটা এখানে এভাবে লিখে দেওয়া। বুঝতে পারছেন? তুমি জাস্ট এখান থেকে একটু মুখস্থ রাখো, SO4 LR6 দেন অল আর, মানে এল আর ল্যাটারাল রেকটাস বাদে বাকি যে রেকটাস সেগুলোতে হচ্ছে 3 নাম্বার স্নায়ু। এখন কোনটা কত নাম্বার তুমি তো জানো, ট্রকলিয়ার 4 নাম্বার, অ্যাবডুসেন্স 6, অকিউলোমোটর হচ্ছে 3, জানা কথা। তো জাস্ট একটু পড়ে ফেলো। এই হচ্ছে চোখের বিষয়, চোখের পোর্শন শেষ। এখন আমরা পড়াশোনা শুরু করব গ্রন্থি। চলো গ্রন্থি নিয়ে পড়াশোনা করি, আর খুব বেশিক্ষণ সময় আমি নিব না, একটু মনোযোগ দাও। গ্রন্থির পোর্শনটা ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারে 2টা বক্স মহামারী ইম্পর্টেন্ট, একটা হচ্ছে করটিক স্নায়ু আর একটা হরমোন। তো আমরা একটু পরে হরমোনের বক্সটা যেহেতু পড়বো, একটু মনোযোগ দিই। ফার্স্টে দেখো, গ্রন্থি নিয়ে আমি একটু কোশ্চেন করি। আমাকে একটু বলো, গ্রন্থি কত প্রকার? 2, 3, 4, 5, 6, 7 কত প্রকার? কমেন্টে জানাও তো গ্রন্থি কত প্রকার। ভেরি গুড, গ্রন্থি হচ্ছে 2 প্রকার, রাইট? থ্যাংক ইউ। গ্রন্থি 2 প্রকার। 2 প্রকার কি কি? 2 প্রকারের একটা হচ্ছে বহিঃখরা গ্রন্থি, 2 প্রকারের একটা বহিঃখরা, আরেকটা অন্তঃখরা গ্রন্থি। ঠিক আছে, বহিঃখরা আর অন্তঃখরা, এখন আমরা এগুলো নিয়ে একটু পড়াশোনা করি। আচ্ছা দেখো, বহিঃখরা গ্রন্থি কি ক্ষরণ করে? বহিঃখরা গ্রন্থি ক্ষরণ করে এনজাইম, রাইট? বহিঃখরা গ্রন্থি ক্ষরণ করবে এনজাইম। আর অন্তঃখরা গ্রন্থি কি ক্ষরণ করে? অন্তঃখরা গ্রন্থি ক্ষরণ করে হরমোন। বহিঃখরা থেকে এনজাইম ক্ষরিত হয়, অন্তঃখরা থেকে হরমোন ক্ষরিত হয়। তারপর অন্তঃখরা, দেখো অতে অন্তঃখরা, অতে অনালী। অনালী মানে নালী নাই, অর্থাৎ অন্তঃখরা গ্রন্থিতে কোনো নালী থাকে না। বুঝতে পারছি? তার মানে হরমোন কিন্তু নালী দিয়ে প্রবাহিত হয় না। ওকে, হরমোন নালীতে প্রবাহিত হয় না। যেহেতু অন্তঃখরাতে নালী নাই, তাহলে বহিঃখরা কি হবে? বহিঃখরা নিশ্চয়ই নালী যুক্ত হবে। বহিঃখরা হচ্ছে নালী যুক্ত। যারা রেসপন্স করছো খুবই ভালো, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে নালী যুক্ত নালী নাই এটার ব্যাপার। এখন দেখো, বহিঃখরার এনজাইম নালী দিয়ে প্রবাহিত হবে যেহেতু নালী আছে, বাট অন্তঃখরা যেহেতু নালী নাই, তাহলে এটা কিভাবে প্রবাহিত হবে? অন্তঃখরার প্রবাহ হওয়ার চিন্তা তুমি একটু ভেবে দেখো তো, যে অন্তঃখরা যে হরমোন, এটা কিভাবে পরিবাহিত হয় সারা দেহে? তুমি জানো যে আমাদের দেহের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রক্ত। একসাথে দুনিয়ার সব জিনিস নিয়ে চলাচল করে, খাদ্য উপাদান, বর্জ্য পদার্থ, পুষ্টি পদার্থ, আয়ন, অনেক কিছু, তাই না? তাহলে এই রক্ত যখন যাবে, তখন সে দেখলো যে হরমোনকে নিয়ে যাওয়ার মতো কেউ নাই, ওর নিজের কোনো রাস্তাঘাট নাই, ও কি করবে? তখন এই রক্ত হরমোনকে বলবে যে চলো তুমি আমার সাথে চলো, একা দাঁড়ায় থেকে কি করবা, চলো চলো নিয়ে যাই।
তো রক্ত হরমোনকেও সাথে করে নিয়ে যাবে, অর্থাৎ হরমোন রক্তে পরিবাহিত হয়। ঠিক আছে, হরমোন পরিবাহিত হয় রক্তে, এবং যেহেতু এটা রক্তে প্রবাহিত হয়, তুমি জানো রক্ত দেহের অনেক দূরবর্তী জায়গা পর্যন্ত যেতে পারে, অর্থাৎ এই হরমোন দূরবর্তী স্থানে কাজ করে। ক্ষরণ স্থল বা উৎস স্থল থেকে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে। বুঝলাম? আর বহিঃক্ষরা কি হবে? বহিঃক্ষরা যেহেতু নালী দিয়ে যুক্ত বা নালী দিয়ে যাতায়াত করবে, তাহলে সে কাছে এবং দূরে উভয় জায়গায় কাজ করতে পারবে। কাছে এবং দূরে উভয় জায়গায় কাজ করতে পারে। তো এগুলা হচ্ছে আমাদের অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরার প্রধানত যে পার্থক্যগুলা, এগুলাই মেইন পার্থক্য। এখন আসলে আমরা বই দেখি। দেখো এই বক্সটা কিন্তু আমাদের পড়া শেষ, অন্তঃক্ষরা বহিঃক্ষরার পার্থক্যের বক্স কিন্তু পড়ে ফেলেছি। এতে দেখো অন্তঃক্ষরা নালীবিহীন, বহিঃক্ষরা নালী যুক্ত, অন্তঃক্ষরার ক্ষরণকে বলা হয় হরমোন, বহিঃক্ষরা হচ্ছে এনজাইম। হরমোন কি রক্তে প্রবাহিত হয়, এটা নালীর মাধ্যমে। অন্তঃক্ষরা দূরবর্তী স্থানে গিয়ে কাজ করবে, বহিঃক্ষরা নিকটবর্তী দূরবর্তী সব জায়গায় কাজ করে। উদাহরণ তো তুমি জানো, এখন আমরা উদাহরণগুলা নিয়ে পড়াশোনা করব। দেখো অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, অন্তঃক্ষরা গ্রন্থি বা হরমোন নিয়ে। তো এই যে হরমোন প্রথম কবে আবিষ্কৃত হয়? 1902 সালে। 1902 সালে প্রথম এটা আবিষ্কৃত হয়, কিন্তু এটাকে তখন আমরা হরমোন যে বলতে হবে এটা আমরা জানতাম না। তো 1902 সালে কে আবিষ্কার করলেন? উইলিয়াম বেলিস আর আর্নেস্ট স্টার্লিং, এই দুইজন শারীরতত্ত্ববিদ প্রথম হরমোন আবিষ্কার করেন। কোন হরমোন সর্বপ্রথম আবিষ্কৃত হয়? সিক্রেটিন। সর্বপ্রথম আবিষ্কৃত হরমোন হচ্ছে সিক্রেটিন, এবং এইটাকে যে হরমোন নামে ডাকতে হবে এই নামকরণটা করা হয় 1905 সালে, ওই দুইজনই করেছিলেন। তাহলে 1902 সালে প্রথম আবিষ্কৃত হয় এবং 1905 সালে এটা নামকরণ করা হয় হরমোন। হরমোনের বৈশিষ্ট্য তুমি যদি একটু খেয়াল করো, দেখো যে হরমোনকে দেহের রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। হরমোনের যে বৈশিষ্ট্যগুলা, তুমি অন্তঃক্ষরার বৈশিষ্ট্য জানো, হরমোনের বৈশিষ্ট্য দ্রুত একবার রিডিং পড়ো, একবার রিডিং পড়লে তুমি বুঝবা যে একদম ইজি। হ্যাঁ, হরমোনের জাস্ট তুমি একটু রিডিং পড়লেই হবে। এখন আসো আমরা আমাদের দেহের সব গ্রন্থিগুলাকে দেখি, দেখতে কেমন। এই যে দেখো আমাদের দেহের সব গ্রন্থিগুলো এই যে এরকম বিভিন্ন জায়গায় অবস্থান করে। এই যে পিনিয়াল গ্রন্থি, পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, মানে দেহের সবগুলা গ্রন্থি একটা ওভারঅল ছবি হচ্ছে এটা। এখন যদি আমরা মেইন পড়াশোনায় চলে আসি, দেখো এই যে একটা বাক্স, দেখো তো এই বাক্সটা খেয়াল করো। আচ্ছা এই বক্সটাকে আমি একটু দুই ভাগ করে দেখাচ্ছি, কারণ বক্সটা অনেক ইনফো, তো পুরো বক্সটাই মুখস্থ করতে হবে। দুই ভাগ করে দেখালে একটু বড় করে দেখতে পারবা, দেখতে সুবিধা হবে। দ্যাটস ওয়াই আমি দুইটা ভাগ করে দেখাচ্ছি, পুরো বক্সটা মুখস্থ রাখা লাগবে। তো আমরা যেটা করব এখন, আসলে আমরা এখন পড়া শুরু করি। ফার্স্টে দেখো যে প্রথমে কি দেওয়া আছে? অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থির নামগুলো কিন্তু তুমি জানো কোনগুলো অন্তঃক্ষরা গ্রন্থি। তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান, কোন অন্তঃক্ষরা গ্রন্থি কোথায় অবস্থান করে সেটা পড়তে হবে। তুমি যদি একটু মনোযোগ দাও, আমি চেষ্টা করব এই বক্সটা এখনই তোমাকে মুখস্থ করিয়ে দেওয়ার, তোমার এই ক্লাসেই মুখস্থ হয়ে যাবে, জাস্ট তোমার মনোযোগ দিতে হবে। অন্যান্য কাজ বাদ দিয়ে একটু মনোযোগ দাও। এত বড় বক্স, এত বিশাল বক্স এগুলা বলো না, এগুলা বলা গুণা। এই বক্সটা ইম্পর্টেন্ট, এই বক্সটা একটু মনোযোগ দাও, আমি বলছি তুমি এখনই মুখস্থ করে ফেলতে পারবা। দেখো অবস্থান পড়ি ফার্স্টে। দেখো প্রথমে হচ্ছে পিটুইটারি। পিটুইটারির অবস্থান কোথায়? মস্তিষ্কে। আমরা আরেকটা গ্রন্থি আছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি, যেটার অবস্থান মস্তিষ্কে। দেখো পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থিও কিন্তু মস্তিষ্কে অবস্থান করে। তো আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো গ্রন্থির নামের শুরুতে পয়রস্যি থাকে তাহলেই সেটা মস্তিষ্কে অবস্থান করে, ঠিক কিনা? পিটুইটারি, পিনিয়াল, মানে পয়রস্যি থাকলেই কিন্তু মস্তিষ্ক। বুঝতে পারলাম? পয়রস্যি থাকলেই কিন্তু মস্তিষ্ক। আচ্ছা তাহলে পিটুইটারি, পিনিয়াল মস্তিষ্কে অবস্থান করে, ডান। তারপরে দেখো নেক্সট, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস কোথায় থাকে? দেখো থাইরয়েডটা অ্যাকচুয়ালি কোথায় থাকে আমি একটু বলি, আমাদের গলার এই জায়গাটাতে থাকে। এই জায়গায় প্রজাপতি আকৃতির একটা গ্রন্থি থাইরয়েড, এই থাইরয়েডের ঠিক পিছনেই থাকে হচ্ছে প্যারাথাইরয়েড, মানে শ্বাসনালী, শ্বাসনালীর উপরে এখানে হচ্ছে থাইরয়েড, দেন তার পিছনে প্যারাথাইরয়েড। এবং শ্বাসনালীর নিচে যেখানে শ্বাসনালী শেষ,
সেখানে হচ্ছে থাইমাস গ্রন্থি। এই যে দেখো, থাইরয়েড শ্বাসনালী, প্যারাথাইরয়েড থাইরয়েডের ঠিক পৃষ্ঠদেশে বা পিছনে, আর থাইমাস হচ্ছে শ্বাসনালীর নিচে। তো আমরা দেখতে পাচ্ছি যদি কোনো গ্রন্থির নামে থাই শব্দটা থাকে, দেখো তো থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, থাই শব্দটা থাকলেই সেই গ্রন্থির অবস্থান কোথায়? শ্বাসনালী। তুমি অবস্থানগুলো জানো, খুব ভালো। যদি মনে হয় যে না তুমি বক্সটা পারো, তাহলে কোনো দরকার নাই সময় নষ্ট করার, অন্য কিছু পড়ো। আর যদি মনে হয় যে না তোমার এটা দরকার, তাহলে কমেন্ট বাদ দিয়ে চুপচাপ ক্লাস করো। দেখো থাই থাকলে সেটা হচ্ছে শ্বাসনালী। ওকে, তাহলে যে দেখো থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, তিনটা শ্বাসনালী। নেক্সট দেখো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আমার মনে হয় না যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নিয়ে কিছু বলার দরকার আছে, কারণ অগ্নাশয় আমাদের দেহের একটা মিশ্র গ্রন্থি। এটার অন্তঃক্ষরা অংশগুলোকে আমরা কি বলি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আচ্ছা, ওইখানে ওটা চার্ট লেখা বাবা, হার্ট না। তুমি এত টেনশন নিও না, ওটা চার্ট লেখা। দাগানো অংশের বই দেওয়া হলে, মানে দাগানো বই যখন দেওয়া হবে তুমি দেখবা। এত টেনশন তোমাদের, ওটা চার্ট, ওটা হার্ট না। ঠিক আছে, চার্ট। দেখো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স তাহলে কি? অগ্নাশয়ের অন্তঃক্ষরা অংশ যেটা, সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এবার আসি অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল। দেখো অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল, ওর নামটা খেয়াল করো, সুপ্রারেনাল। আমাকে বলো রেনাল মানে কি? রেনাল মানে হচ্ছে বৃক্ক, আর সুপ্রা মানে হচ্ছে উপরে। অর্থাৎ এই গ্রন্থি প্রত্যেকটা বৃক্কের উপরে টুপির মতো অবস্থান করে। দেখো প্রত্যেকটা বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে অবস্থান করে, অনেকটা টুপির মতো। এটা হচ্ছে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল। পিনিয়াল তো পড়েছি মস্তিষ্কে। শুক্রাশয় আমরা জানি, শুক্রাশয় কোথায়? পুরুষের স্ক্রোটামের মধ্যে, আর ডিম্বাশয় হচ্ছে আমাদের স্ত্রীদেহে। তাহলে অবস্থান জানা শেষ। এবার চলে আসি কোথায় কোন হরমোন ক্ষরিত হয়। দেখো ফার্স্টে যেটা পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থিকে আমরা 3 ভাগে ভাগ করি, অগ্র পিটুইটারি, মধ্য পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারি। এখন থেকে যা কথা বলবো আমি কিন্তু রিপিট করব না কথা, ঠিক আছে? তুমি একটু মনোযোগ দিয়ে শুনো। এরপরে কিন্তু যদি বলো যে আপু এই বক্সটা আরেকবার পড়ান, আমি কিন্তু পড়াবো না, তখন তোমার একা একা পড়তে হবে। কিন্তু এখন শুনো, মুখস্থ করো। দেখো অগ্রভাগ, অগ্রভাগে মনে রাখবা 6টা ট্রপিক হরমোন ক্ষরিত হয়। পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে 6টা ট্রপিক হরমোন। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আপু ট্রপিক হরমোন জিনিসটা কি, ট্রপিক কেন বলছি? দেখো ট্রপিক হরমোন আসলে কি একটু বলি। যেই হরমোন একটা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে আরেকটা গ্রন্থির উপরে কাজ করবে, সেটাই হচ্ছে ট্রপিক হরমোন। কি বললাম? যেই হরমোন একটা গ্রন্থি থেকে ক্ষরিত হওয়ার পর আরেকটা গ্রন্থির উপরে গিয়ে কাজ করে, সেটা হচ্ছে ট্রপিক হরমোন। পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে 6টা ট্রপিক হরমোন ক্ষরিত হয়। তুমি মনে রাখবা পিটুইটারি গ্রন্থির অগ্রভাগে হরমোনের নামে সবসময় কি থাকবে? ট্রপিক শব্দটা থাকবে। দেখবা যে হয় ট্রপিক থাকে অথবা উদ্দীপক শব্দটা থাকে। অগ্রভাগের হরমোন মানেই ট্রপিক অথবা উদ্দীপক শব্দটা থাকতে হবে নামের মধ্যে। আসো মিলাই। ফার্স্টে দেখো বৃদ্ধি পোষক। হাই হাই, কি হলো আপু? হরমোনের নামে তো বৃদ্ধি পোষক, তার হতে ট্রপিকও নাই, উদ্দীপকও নাই। প্রথমটাই তো মিললো না। গ্রোথ হরমোন, তাও তো মিললো না। দেখো তো এসটিএইচ, এসটিএইচ মানে কি জানো? সোমাটোট্রপিক হরমোন। এস দিয়ে সোমাটো, টি তে ট্রপিক, আর এইচ দিয়ে হচ্ছে হরমোন। সোমাটোট্রপিক হরমোন। দেখো তো নামের মধ্যে সোমাটোট্রপিক কথাটা আছে না? তাহলে এই যে ট্রপিক শব্দ পেয়ে গেলাম। গেল। তারপরে দেখো থাইরয়েড উদ্দীপক হরমোন। উদ্দীপক কথাটা আছে কিনা? আছে। ফলিকল উদ্দীপক হরমোন। অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। দেখো তো ট্রপিক আর উদ্দীপক শব্দ পাচ্ছি কিনা? সবগুলোতেই পাচ্ছি, খালি লুটিনাইজিং আর প্রোল্যাক্টিনে আমরা এটা পাইনি। এই দুইটা একটু মুখস্থ রাখা লাগবে। কিছু জিনিস তো একটু মুখস্থ করতেই হবে, কারণ সব তো আসলে শর্টকাট দিয়ে বা ট্রিক্স দিয়ে সম্ভব না। তাহলে লুটিনাইজিং আর প্রোল্যাক্টিনটা তুমি মুখস্থ রাখো, আর বাকি 4টায় তুমি উদ্দীপক বা ট্রপিক শব্দটা দেখে মিলাবা। ডান। নেক্সট হচ্ছে মধ্যভাগ। দেখো মধ্যভাগের নাম কি? মেলানোসাইট উদ্দীপক হরমোন। তুমি বলবে আল্লাহ আপু উদ্দীপক থাকলে তো আপনি বলছেন অগ্রভাগ, এখানে তো উদ্দীপক আছে কিন্তু এটা মধ্যভাগ, তাহলে এখন কি হবে? খেয়াল করো এই চার্টের মধ্যে পুরা বক্সটাতে যতগুলা হরমোন আছে তার মধ্যে কিন্তু এই যে পুরা চার্ট না, অ্যাকচুয়ালি পিটুইটারি গ্রন্থির মধ্যে, পিটুইটারি গ্রন্থির মধ্যে সবগুলা হরমোনে খালি একমাত্র এই একটাই ম দিয়ে শুরু হয়। ম দিয়ে। আমরা মনে রাখবো মতে মধ্যভাগ, মতে মেলানোসাইট উদ্দীপক হরমোন।
উদ্দীপক থাকুক আর যাই থাকুক, ম দিয়ে শুরু হয়েছে মধ্যভাগ, বুঝতে পারলাম? তাহলে এটা মেলানোসাইট উদ্দীপক হরমোন মধ্যভাগ থেকে। আর পশ্চাৎ ভাগের ক্ষেত্রে খালি মনে রাখবা অ শব্দটা থাকবে, মানে অ অক্ষরটা দিয়ে শুরু হবে। দেখো অতে অ্যান্টিডাইউরেটিক আর অক্সিটোসিন, নামগুলো এভাবে একটু খেয়াল রাখো। পশ্চাৎ ভাগ হচ্ছে অ দিয়ে, অ্যান্টিডাইউরেটিক আর অক্সিটোসিন। তারপরে আসি দেখো থাইরয়েড, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, এই গ্রন্থিগুলাতে তুমি নামের সাথেই মিল পাবা। গ্রন্থির নাম আর গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনের নাম প্রায় একই রকম। দেখো কেমন, থাইরয়েড থাইরক্সিন, ট্রাই আয়োডোথাইরোনিন, মিলছে? থাইরক্সিন ট্রাই আয়োডোথাইরোনিন মিলে যায় না নাম? ক্যালসিটোনিনটা মিলে না, তো এটা আমরা একটু মুখস্থ রাখবো। দেখো যে জিনিসগুলো মুখস্থ করতে হবে আমি দাগ দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, এই জিনিসগুলো কিন্তু ভুল যেন না হয়, ঠিক আছে? মুখস্থ জিনিস কিন্তু একদম মুখস্থ, কোনো ফাঁকিবাজি হবে না। তাহলে এখানে দুইটা হরমোনের নাম আমরা ম্যাচ করে পড়বো, একটা মুখস্থ করবো ক্যালসিটোনিন। প্যারাথাইরয়েডের তো নামই প্যারাথর্মোন, মুখস্থ করার কিছু নাই। থাইমাস, থাইমোসিন, ডিরেক্ট ডান। তারপরের যেটা ছিল আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, দেখো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর যে চারটা হরমোন, এগুলা কি মুখস্থ করা লাগবে? পরিপাক শোষণ চ্যাপ্টারে পড়ে আসছি না আমরা, যে ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড অথবা পিপি, এগুলো কিন্তু আমাদের আগেই পড়ে আসা জিনিস। চলে আসি অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্ল্যান্ড। দেখো তুমি যখন বজ্র নিষ্কাশন চ্যাপ্টার পড়ো, তোমার মনে আছে কিনা রেনাল বা বৃক্ক, বৃক্কের কিন্তু দুইটা অঞ্চল ছিল, বাইরে কর্টেক্স, ভিতরে মেডুলা ছিল। তো যেহেতু এই অ্যাড্রেনাল গ্রন্থি বৃক্কের উপরে অবস্থান করে, তো ওর হাবভাবও বৃক্কের মতোই। দেখো ওরও দুইটা অঞ্চল, বাইরে কর্টেক্স, ভিতরে মেডুলা। এখন এই দুই অঞ্চল থেকে বিভিন্ন রকম হরমোন ক্ষরিত হচ্ছে। দেখো তো কর্টেক্স থেকে যে হরমোনগুলো আসে সেগুলোর নামের মধ্যেই কর্টেক্স ভাব আছে। এই যে দেখো কর্টেক্স থেকে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলো কর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলো কর্টিকয়েড, নামের মিল আছে না? তাহলে কর্টেক্সে কর্টিকয়েড, এই কর্টিকয়েড কথাটা থাকবে। আর মেডুলার দুইটার নাম মুখস্থ, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন আর নর অ্যাড্রেনালিন, একদম মুখস্থ। পিনিয়াল গ্রন্থিতে মনে রাখবা পিএম, পিএম পিনিয়াল থেকে মেলাটোনিন, পিনিয়াল থেকে মেলাটোনিন। আচ্ছা তারপর আসি শুক্রাশয়, দেখো শুক্রাশয় থেকে তো টেস্টোস্টেরন জানা কথা, আর ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো নিয়ে তুমি অনেক কাহিনী অলরেডি পড়ে আসছো মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে, অসংখ্য কথাবার্তা ছিল ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন নিয়ে। তো দেখো এই জায়গাটাতে নাম, আমাদের কিন্তু হরমোনের নাম পড়া শেষ, বাকি আছে কাজ। সবাই এখন আরেকটু খেয়াল করো যে তোমাদের কিন্তু ম্যাক্সিমামেরই সমস্যা হচ্ছে কোথায়, এই কাজের ক্ষেত্রে। যাপু কাজ মনে থাকে না, হরমোনের নাম পর্যন্ত ঠিক আছে কিন্তু কাজগুলা সব মিক্সড আপ হয়ে পুরো হজবরল একটা অবস্থা হয়ে যায়। তো এখন আসো আমরা একটু কাজগুলা পড়ি, একটু মনোযোগ দাও। দেখো ফার্স্টে যেটা বৃদ্ধি হরমোন, ওর নাম যেহেতু বৃদ্ধি, তাহলে ও নিশ্চয়ই কোনো কিছুর বৃদ্ধি করে। তো দেখো এই হরমোনটা অস্থি ও কোমল টিস্যুর বৃদ্ধি করবে, কাজের সাথে নাম মিলে আছে কিন্তু, বৃদ্ধি পোষক হরমোন, অস্থি কোমল টিস্যুর বৃদ্ধি। একটু মুখস্থ করতে হবে যেটা, সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ, এইটা একটু মুখস্থ করা লাগবে। কয়েকটা জিনিস আমি বলে দিব মুখস্থ করার জন্য, সেই কয়েকটা জিনিস কিন্তু ভালো মতন খেয়াল রাখো, ওইগুলাতে কোনো শর্টকাট চালানো যাবে না। তাহলে প্রোটিন সংশ্লেষটা মুখস্থ। থাইরয়েড উদ্দীপক হরমোন, টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা একটা হরমোন। তো এটা কি করছে, থাইরয়েড কি উদ্দীপনা দিচ্ছে, ঠিক কিনা? মানে এই হরমোনটা থাইরয়েড গ্রন্থির উপরে কাজ করবে, থাইরয়েড গ্রন্থির উদ্দীপনা বা থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিতে কাজ করবে। দেখো থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিক্ষরণ, কার্যকারিতা নিয়ন্ত্রণ। সেম ভাবে যদি বলি ফলিকল উদ্দীপক হরমোন, মানে কি ফলিকলকে উদ্দীপনা দেয় এরকম একটা হরমোন। তো ফলিকল কি জিনিস, তুমি যদি মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারটা একটু মনে করো, তুমি পড়েছিলে ডিম্বাশয়ের মধ্যে যে কোষগুলো থাকে সেগুলার অনেক সময় অনেক বড় গুচ্ছকে আমরা বলি ফলিকল, এই ফলিকল গুলাকে উদ্দীপনা দিবে হচ্ছে ফলিকল উদ্দীপক হরমোন। দেখো ডিম্বাশয়ের ফলিকলে পূর্ণতা দান। লুটিনাইজিং হরমোনটা আমি স্কিপ করে গেছি, এটা একটু বলি। লুটিনাইজিং হরমোন সম্পর্কে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ডিম্বপাত, একদম ঝাড়া মুখস্থ রাখো, ডিম্বপাত বা ওভুলেশন। আজকে বলে দেই আর কখনো যেন ভুল না হয়,
এই চ্যাপ্টার হোক, যেই চ্যাপ্টারই হোক, তুমি যখনই দেখবা ডিম্বপাত বা ওভুলেশন কোন হরমোনের কারণে হচ্ছে, লুটিনাইজিং হরমোন। এক কথায় লুটিনাইজিং হরমোন, অন্য কোনো হরমোন না। ডিম্বপাত, ওভুলেশন যাই বলো, এক কথায় লুটিনাইজিং হরমোন। ঠিক আছে, আর কখনো যেন ভুল না হয়, এটাতে কোনো কনফিউশন নাই, লুটিনাইজিং হরমোন মুখস্থ। আরেকটা হচ্ছে এটার কাজ কি, দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ এবং পুরুষের টেস্টোস্টেরন ক্ষরণ উদ্দীপ্ত করা। লুটিনাইজিং হরমোনের কাজটা একটু মুখস্থ রাখতে হবে এবং এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তিনটা কাজই ইম্পর্টেন্ট। একটা ডিম্বপাত, তারপরে দুগ্ধক্ষরণ, আর একটা হচ্ছে পুরুষের টেস্টোস্টেরন ক্ষরণ উদ্দীপ্ত করা, একদম মুখস্থ। তারপর আসি প্রোল্যাকটিন। দেখো প্রোল্যাকটিন, ল্যাকটিন শব্দটা এসেছে ল্যাকটেশন থেকে। ল্যাকটেশন মানে কি, দুগ্ধক্ষরণ। তাহলে এই যে দেখো, প্রোল্যাকটিনের কাজ হচ্ছে দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করা। নেক্সট হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক, নাম থেকে পারা যাবে। দেখো অ্যাড্রেনো দিয়ে আমরা বুঝাচ্ছি অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স আছে না, দেখো এই যে কর্টিকো দিয়ে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সকে বুঝাচ্ছি। আর ট্রপিক মানে হচ্ছে উদ্দীপনা দেওয়া। কি করবে, এই হরমোনটা অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সকে উদ্দীপনা দিবে। অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সকে সে কি করবে, উদ্দীপনা দিবে। এই যে দেখো, অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি, ক্ষরণ, কার্যকারিতা নিয়ন্ত্রণ। অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি, ক্ষরণ, কার্যকারিতা নিয়ন্ত্রণ। ক্লিয়ার? তাহলে অগ্রভাগের বিষয়টা শেষ। আসি মধ্যভাগ। মধ্যভাগের নাম হচ্ছে মেলানোসাইট উদ্দীপক হরমোন। একটাই হরমোন থাকে। দেখো মেলানোসাইট, যখন কোনো একটা শব্দের শেষে সাইট কথাটা পাই, তখন আমরা বায়োলজিতে কি ধরে নেই, আমরা ধরে নেই যে সাইট শব্দটা বায়োলজিতে কি বুঝায়, কোন একটা কোষকে বুঝায়, পরিণত কোষ। মেলানোসাইট মানে এখানে কোন একটা কোষের কথা বলা হচ্ছে, মেলানো কোষ টাইপের কিছু একটা। দেখো তো, মেলানোফোর কোষের বিস্তৃতি ঘটায়, মেলানোফোর কোষের। এবং এই মেলানোফোর কোষ কি তৈরি করে জানো, এই মেলানোফোর কোষ মেলানিন তৈরি করে। দেখো আমাদের চুল কালো বা আমাদের ত্বকের যে বর্ণ, এই বর্ণের জন্য মেলানিন দায়ী। তাহলে মেলানোফোর কোষের বিস্তৃতি ঘটালো এবং ত্বক ও চুলের বর্ণ নিয়ন্ত্রণ করলো। বুঝতে পারলাম, ত্বক ও চুলের বর্ণ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তারপর দেখো অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ডাইউরেটিক। বজ্র নিষ্কাশন চ্যাপ্টারে চলে যাই। আমি না অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে কোরিলেট করে পড়াতে পছন্দ করি। আই ডোন্ট নো তোমাদের আসলে কতটা এটা পছন্দ হচ্ছে কিনা। আমার মনে হয় যে পুরো বইটা যেহেতু একবারে তুমি পরীক্ষা দিবে অ্যাডমিশনে, তো আই থিঙ্ক একটু কোরিলেট করে বা সমন্বয় করে পড়া উচিত। দেখো বজ্র নিষ্কাশন চ্যাপ্টারে তুমি ডাইউরেটিক্স পড়েছো, ওই যে পানি, লবণাক্ত পানি, চা, কফি, এগুলো খেলে আমাদের মূত্রের প্রবাহ বৃদ্ধি পায়, এগুলোকে বলা হয় ডাইউরেটিক্স। তো যখন আমি তোমাকে বলছি অ্যান্টি ডাইউরেটিক, মানে কি, ডাইউরেসিস হবে না, উল্টা। ডাইউরেসিস মানে মূত্রের প্রবাহ বৃদ্ধি করা, অ্যান্টি ডাইউরেসিস মানে কি হবে, মূত্রের প্রবাহ কমানো। তোমার মূত্রের প্রবাহ বা ইউরিনটা কমবে নাকি বাড়বে, এটা কিসের উপর ডিপেন্ড করবে, পানি পুনঃশোষণের উপরে। তাহলে অ্যান্টি ডাইউরেটিক হরমোন দেখো বৃক্কীয় নালীর পানি পুনঃশোষণ ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করে, বৃক্কীয় নালীর পানি পুনঃশোষণ ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। একটা কাজ গেল, আরেকটা কাজও না পড়া যায়। দেখো অ্যান্টিডাইউরেটিক হরমোন কি, এডিএইচ। এই এডিএইচ এর আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। তুমি জানো অ্যান্টিডাইউরেটিক হরমোনকে ভ্যাসোপ্রেসিন বলা হয়। আচ্ছা, এখন দেখো কেন এটাকে ভ্যাসোপ্রেসিন বলা হয়। এই যে ভ্যাসো শব্দটা দেখতে পাচ্ছ, ভ্যাসো দিয়ে আমরা বুঝাচ্ছি ভেসেল। এই ইংরেজিতে ভেসেল আমরা কাকে বলি জানো, রক্তবাহিকা গুলোকে আমরা ইংলিশে ভেসেল বলি। তাহলে আমি এখানে ভ্যাসো দিয়ে বুঝাচ্ছি রক্তবাহিকা বা ভেসেল, আর প্রেসিং দিয়ে কি বুঝাচ্ছি, প্রেস করা। তাহলে তুমি ভেসেলে প্রেস করছো মানে রক্তবাহিকাকে চাপ দিচ্ছ। রক্তবাহিকাকে চাপ দিলে কি হবে, সংকোচন হবে। এই যে দেখো, ভ্যাসোপ্রেসিন রক্তবাহিকার প্রাচীর সংকোচন নিয়ন্ত্রণ করে। তুমি দেখতে পাচ্ছ যে অ্যান্টিডাইউরেটিক হরমোনের দুইটা নাম দিয়ে ওর দুই ধরনের কাজ কিন্তু মনে রাখা যায়। বুঝতে পারলাম, দুইটা নাম দিয়ে দুই ধরনের কাজ মনে রাখা যায়। অ্যান্টিডাইউরেটিক দিয়ে হচ্ছে বৃক্কীয় নালীর পুনঃশোষণ ক্ষমতা, পানি পুনঃশোষণ ক্ষমতাটা নিয়ন্ত্রণ করে। আর ভ্যাসোপ্রেসিন যেটা, ভ্যাসোপ্রেসিন দিয়ে ও কি করবে, রক্তবাহিকার সংকোচন করবে। ওকে, রক্তবাহিকার সংকোচন করে। তারপরে চলে আসি, দেখো অক্সিটোসিন। অক্সিটোসিনের কাজটা একদম মুখস্থ এবং খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে খুবই ইম্পর্টেন্ট।
3 স্টার দিয়ে রাখো অক্সিটোসিনের কাজ জরায়ু সংকোচন দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ। একদম ঠাড়া মুখস্থ, কোনো কাহিনী হবে না। অক্সিটোসিনের কাজ জরায়ু সংকোচন দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ। এখন তোমরা অনেকেই বলতে পারো যে আপু দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণটা তো বেশ কয়েকটা হরমোনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, পরীক্ষায় আসলে কোনটা দাগাবো? এটা তোমাদের কোশ্চেন থাকে প্রায়। একটু বলে দিই, কোনো একটা কাজ আমাদের দেহে এরকম না যে সেটা একটা হরমোন দিয়েই হবে, অন্য একটা হরমোন সেই কাজটা করতে পারবে না, এমন না। হ্যাঁ, সেম কাজ বেশ কিছু হরমোন দিয়ে হতেই পারে, বুঝতে পারছি। তো এই জন্য এটা নিয়ে আসলে এরকম টেনশন নেওয়ার কিছু নাই। যদি বলে দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন, অবশ্যই ওনারা এটা মাথায় রেখেই অপশন গুলা তৈরি করবে যে বেশ কিছু হরমোন এই কাজ করে। তো তুমি অপশনে যে কোনো একটাই পাবা, ডাবল পাবা না, কারণ ডক্টররা এটা জানে। উনিও একজন ডক্টর, উনি এসব পড়ে গেছেন, এখনো পড়ছেন, তো উনি জানে আসলে কোন হরমোন কি কাজ করে। তো ডাবল অ্যান্সার বা ট্রিপল অ্যান্সার, ব্ল্যাঙ্ক অ্যান্সার এগুলো পসিবল না। এই চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেওয়া সবচেয়ে বেটার। যতক্ষণ তুমি মাথায় এটা রেখে দিবা যে একটা ডাবল অ্যান্সার আছে, একটা ব্ল্যাঙ্ক অ্যান্সার আছে, ততক্ষণ তোমাকে এটা প্যারা দিবে। প্রত্যেকটা কোশ্চেন দেখে একবার করে মনে হবে যেটা মনে হয় ডাবল অ্যান্সার, এটাই মনে হয় অ্যান্সার নাই, ব্ল্যাঙ্ক। প্রত্যেকটা দেখে একবার করে মনে হবে। তুমি একটা কোশ্চেন দেখে কনফিউজড হয়ে যাবা, তোমার মনে হবে যে এটা মনে হয় ব্ল্যাঙ্ক অ্যান্সার বা এটা মনে হয় ডাবল। ভাবারই দরকার না যে ডাবল বা ব্ল্যাঙ্ক আছে, বাট অ্যাকচুয়ালি থাকে না, আসলেই থাকে না। অনেক আগে থাকতো, আগের কারিকুলামে থাকতো, বাট বর্তমান যে 5-6 বছর বা এর মধ্যে দেখা যায় না আসলে। তো টেনশন নেওয়ার কোনো দরকারই নাই। চলে আসি থাইরয়েডে। দেখো থাইরয়েডের যে প্রথম দুইটা, ট্রাই আয়োডোথাইরোনিন, থাইরক্সিন, উভয়ে বিপাকীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এন্ড ক্যালসিটোনিন, দেখো ক্যালসিটোনিনের নামেই কিন্তু ক্যালসিয়াম ভাব আছে, তাহলে এটা কি করে? ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। ক্যালসিটোনিনের নামে যেহেতু ক্যালসিয়াম ভাব, তাহলে ও ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করবে। পরবর্তীতে আসি প্যারাথর্মোন। দেখো প্যারাথর্মোন কি করছে? ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। একটু বলি, ক্যালসিয়ামের বিপাক শব্দটা থাকলে তুমি প্যারাথর্মোন আনসার করবা, আর মাত্রা শব্দটা থাকলে তুমি আনসার করবা ক্যালসিটোনিন। আবারও বলছি, পরীক্ষায় যদি আসে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে? ক্যালসিটোনিন। ক্যালসিয়ামের বিপাক নিয়ন্ত্রণ করে কে? প্যারাথর্মোন। হ্যাঁ, বিপাক আর মাত্রা শব্দটা একটু খেয়াল করে রাখবা। তারপরে চলে আসি থাইমাস হচ্ছে থাইমোসিন ক্ষরণ করে, এবং এই থাইমোসিন কি কাজ করবে? তুমি জানো যে লিম্ফোসাইট গুলার কথা মনে আছে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ওই যে প্রতিরক্ষা চ্যাপ্টারের তৃতীয় প্রতিরক্ষা স্তর, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এগুলো আসলে কি করে? প্রতিরক্ষায় কাজ করে। এবং টি লিম্ফোসাইটটা, বিশেষ করে টি লিম্ফোসাইটটা কিন্তু আমাদের থাইমাসে গিয়ে পরিণত হয়, তাই না? তাহলে এই যে থাইমাসের যে হরমোন থাইমোসিন, ও কি করবে? লিম্ফোসাইট প্রস্তুতি করবে। এবং তুমি জানো বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, তাহলে এই যে অ্যান্টিবডি গঠন। তাহলে এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর আচ্ছা, কারো যদি কোনো সমস্যা হয় যে আপু আসলে কোশ্চেনটা কোন জায়গা থেকে হয়, আমি একটু বলি। হরমোনের এই বক্সের পরে কিছু বিস্তারিত কথাবার্তা আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে 90% বা 99% ক্ষেত্রে কোশ্চেনটা এই বক্স থেকে হয়, বুঝতে পারছো? হরমোন এবং করটিক স্নায়ু উভয় ক্ষেত্রেই কোশ্চেনটা ম্যাক্সিমাম সময় এই বক্স থেকেই হয়। কপাল খারাপ হলে সেটা আলাদা কথা, বাট এই বক্স থেকেই কোশ্চেন হয়, কারণ বক্সটা এত সুন্দর করে গোছানো ভাবে দেওয়া এবং প্রত্যেকটা হরমোনের মেইন কথাগুলো বলা। তুমি যদি বক্সটা ভালো মতন পড়ো, ইনাফ। হ্যাঁ, বক্সটা ভালো মতন পড়লেই মোর দ্যান ইনাফ। তারপর যদি তোমার মনে হয় যে না আপু বক্সের বাইরের জিনিসগুলো আমি পড়তে চাচ্ছি, আমি আর একটু সেফ থাকতে চাই, সেক্ষেত্রে অবশ্যই তার ব্যবস্থা আছে, আমি একটু পরে তোমাকে বলে দিব সেটা। আপাতত তুমি খালি একটু বক্সটার দিকে ফোকাস করো। হ্যাঁ, দেন দেখো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আচ্ছা, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর কাজগুলো তুমি জানো, কোন হরমোন কি করে আমি একবার তাও বলে দিই। গ্লুকাগন দিয়ে শুরু করি। গ্লুকাগন, যেহেতু নামের মধ্যে গ্লুকোজ গ্লুকোজ ভাব, তাহলে ও কি করবে? ও গ্লুকোজের পরিমাণ বাড়াবে। আর ইনসুলিন কি করে? ইনসুলিন উল্টা কাজ করে, ও গ্লুকোজের পরিমাণ কমায়। গ্লুকাগন বাড়ায়, ইনসুলিন কমায়। সোমাটোস্ট্যাটিন, ওর কাজ হচ্ছে সিম্পল, বাকি যে হরমোনগুলো আছে অগ্ন্যাশয়ের সেগুলোর নিঃসরণে ভূমিকা রাখে। বাকিগুলোর নিঃসরণে ভূমিকা রাখে। আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বা পিপি, ও কি করবে? ক্ষুধা হ্রাস করবে। খাদ্য গ্রহণের ফলে পরে যে ক্ষুধা হ্রাস করার ব্যাপারটা, ক্ষুধা হ্রাস করবে। নেক্সট চলে আসি গ্লুকোকর্টিকয়েড। দেখো নামের মধ্যে গ্লুকো মানে কি? গ্লুকোজ। গ্লুকোজ মানে শর্করা, তাহলে দেখো শর্করা আর আমিষ বিপাক নিয়ন্ত্রণ। মিনারেলোকর্টিকয়েড, মিনারেল মানে কি? খনিজ লবণ। দেখো খনিজ লবণের বিপাক নিয়ন্ত্রণ। নামের সাথে মিল রেখে একটু
মুখস্থ করো, উড়াধুরা মুখস্থ করো না, নামের সাথে মিল রেখে। অ্যাড্রেনালিন আর নর অ্যাড্রেনালিন একটু বলে দেই, এই দুইটার কাজ তোমাকে একটু মুখস্থ করতে হবে কষ্ট করে, হ্যাঁ। এই দুইটার কাজ ইম্পর্টেন্ট এন্ড আসলে পুরাপুরি ম্যাচ করে পড়া যায় না, মুখস্থ করা লাগবে। একটু যেটা বলে দিব সেটা হচ্ছে হৃদ গতি বৃদ্ধি আর হৃদ পেশি উদ্দীপ্ত হয়, এটা একটু খেয়াল রাখো। দেখো, হৃদ গতি বৃদ্ধির কাজটা করবে কি, আমাদের হার্টবিট যে বাড়ানো, হার্টবিট বেড়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু অ্যাড্রেনালিন দিয়ে হয়, হ্যাঁ। অ্যাড্রেনালিন দিয়ে, ওই যে অ্যাড্রেনালিন রাশ বলি আমরা যেটাকে, হার্টবিট বেড়ে যাওয়া হুট করে, এটা অ্যাড্রেনালিন দিয়ে। আর হৃদ পেশি উদ্দীপ্ত হওয়া যে ব্যাপারটা, কার্ডিয়াক পেশি উদ্দীপ্ত হওয়ার ব্যাপারটা কিন্তু নর অ্যাড্রেনালিন দিয়ে হচ্ছে। তো কোনটা হৃদ গতি বৃদ্ধি করে আর কোনটা হৃদ পেশি উদ্দীপ্ত করে সেটা একটু খেয়াল রাখো, অ্যাড্রেনালিন আর নর অ্যাড্রেনালিন। দেখো, মেলাটোনিন, মেলাটোনিনকে বলা হয় স্লিপ হরমোন, হ্যাঁ, স্লিপ হরমোন। তোমার ঘুম আর জাগরণ চক্র, স্লিপ সাইকেলটা মেইনটেইন করবে হচ্ছে মেলাটোনিন, ঘুম ও জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে, এটাকে স্লিপ হরমোন বলা হয়, এটা মনে রাখলেই ইনাফ। আর একটা হচ্ছে যৌন অঙ্গের সক্রিয়তা ঘটানো, সিম্পল। আর এরপরে যে টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেন প্রজেস্টেরনের কথা দেখো, টেস্টোস্টেরন যেহেতু শুক্রাশয় থেকে খরিত হচ্ছে, আমাদের যে কোনো পুরুষের, পুরুষ দেহের প্রধান হরমোনই কিন্তু টেস্টোস্টেরন। তো কি করবে ও, তুমি ভাবো, টেস্টোস্টেরন কি করবে, পুরুষের যৌন অঙ্গগুলো আছে, যৌন অঙ্গের বৃদ্ধি ঘটাবে, যৌন লক্ষণ প্রকাশ করবে, এগুলোই তো। আবার আমাদের স্ত্রী দেহে যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন আছে, এগুলো কি করে, গর্ভাবস্থার বিভিন্ন সিচুয়েশন কন্ট্রোল করা, রজচক্র নিয়ন্ত্রণ করা, স্ত্রী দেহে জননাঙ্গের বৃদ্ধি, তারপরে কি বলা যায়, যৌন লক্ষণ প্রকাশ, এই কাজগুলাই। একটু বুঝে পড়লে না অনেক কিছুই ইজি, তুমি জাস্ট পড়াটাকে একটু সহজ করে দেখো, দেন আই থিঙ্ক ইজি হবে। আসো, আমরা অনেকক্ষণ পড়লাম তো কঠিন কঠিন জিনিস, একটু ছবি দেখি, সবগুলা গ্রন্থির ছবি দেখবো আমরা এখন। মেডিকেলে একই প্রশ্ন একই পরীক্ষায় দুইবার আসার রেকর্ড আছে কিনা? একবার হয়তো আসছিল, একটু বানান চেঞ্জ করে। তবে পরীক্ষায় কোশ্চেন রিপিট হয়, মেডিকেল অ্যাডমিশনে কোশ্চেন রিপিট আসে, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দুই একটা মাঝে মধ্যেই চলে আসে। ওই যে প্যারাথরমোন ক্যালসিটোনিনের যে কথাটা বললাম না, ওই যে ক্যালসিয়ামের বিপাক, ক্যালসিয়ামের মাত্রা, ওই জিনিসটাই বেশ কয়েকবার রিপিটেডলি আসছে। তারপরে পরিপাক শোষণ চ্যাপ্টারে একটা কোশ্চেন আছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন কোষ থেকে খরিত হয়, এটাও বেশ কয়েকবার, মানে প্রতি বছরই, দুই এক বছর একটু মিস যায়, প্রতি বছর এটা চলে আসে, রিপিট আসে কোশ্চেন। আচ্ছা, যেটা দেখি, দেখো এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের কিছু গ্রন্থি দেখা যাচ্ছে, খেয়াল করো, এই ছোট্ট এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, আর এই যে পার্পল কালার দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি, হ্যাঁ, পার্পল কালার এটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি। তারপর দেখো, এখানে আমরা পিটুইটারি গ্রন্থিকে একটু বড় করে দেখাচ্ছি। আমরা পড়লাম পিটুইটারি গ্রন্থির তিনটা খণ্ড, অগ্র, মধ্য, পশ্চাৎ। দেখো এখানে অগ্রখণ্ড আর পশ্চাৎ খণ্ড দেখা যাচ্ছে, অ্যান্টেরিয়র লোব, পোস্টেরিয়র লোব, মধ্যখণ্ডটা মাঝখানের দিকে এখানে দেখা যাচ্ছে না। জাস্ট তোমাকে আমি ছবিগুলো একটু দেখাচ্ছি, জিনিসগুলো দেখতে কেমন। নেক্সট আসে দেখো পিনিয়াল গ্রন্থি। দেখো পিনিয়াল গ্রন্থি হচ্ছে এই যে ছোট্ট ব্লু কালারের এই জায়গাটা, এটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি, কি ক্ষরণ করে, মেলাটোনিন। দেখো এই যে স্লিপ হরমোন লেখা আছে, তার নিচে একটা স্লিপিং ছবি দেওয়া, মেলাটোনিন হচ্ছে স্লিপ হরমোন, আমাদের স্লিপিং সাইকেলটাকে কন্ট্রোল করে, মানে ঘুম এবং জাগরণ চক্রকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তারপরে চলে আসি, এইখানে দেখো আমরা কি দেখাচ্ছি, থাইরয়েড গ্ল্যান্ড। দেখো সামনের দিক থেকে দেখলে এইটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, এইটা, আর এটা হচ্ছে পিছন দিক থেকে দেখলে ছবি, আমাদের শ্বাসনালীর সামনে অবস্থিত প্রজাপতি আকৃতির গ্রন্থি, থাইরয়েড গ্ল্যান্ড। এই জায়গায় দেখো কি দেখা যাচ্ছে, এই যে উপরে এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, তারপর নিচে দেখো শ্বাসনালী যেখানে শেষ, সেই নিচে হচ্ছে এই জিনিসটা থাইমাস গ্রন্থি। তুমি যদি এটাকে বড় করে দেখো তাহলে দেখতে এইরকম, এটা হচ্ছে থাইমাস গ্রন্থি। থাইমাস গ্রন্থি থেকে কি খরিত হবে, থাইমোসিন খরিত হবে। এখানে আমার মনে হয় সবাই আমরা চিনি, এটা কি জিনিস, অগ্নাশয়, রাইট? এই যে এটা হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয় থেকে এই হরমোন গুলা খরিত হয়। তোমার কারিকুলাম অনুযায়ী এই চারটার নাম জানলেই হবে, শেষেরটার নাম তোমার দরকার নেই, তুমি প্রথম চারটার নাম জানো তাহলেই হবে। আলফা থেকে গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, ডেল্টা থেকে সোমাটোস্ট্যাটিন, আর পিপি থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, তুমি জানো এগুলো। পরবর্তীতে দেখো এইটা, এখানে হচ্ছে সুপ্রা রেনাল বা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ছবি দেখাচ্ছি। দেখো দুইটা বৃক্কের মাথায় টুপির মতো অবস্থান করে, এটা হচ্ছে রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ড, বা ডান দিকের যে অ্যাড্রেনাল গ্রন্থি, এটা বাম দিকের অ্যাড্রেনাল গ্রন্থি। এই যে দেখো টুপির মতো এইটা,
ঠিক এরকম টুপির মতো প্রত্যেকটা বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে অবস্থান করে। হ্যাঁ, এরকম দেখতে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা এতক্ষণে যে হরমোন পড়লাম না, তুমি এখন হরমোনের যে বক্সটা আমি পড়ালাম ওই বক্সটা একটু রিভিশন দাও, দ্রুত চটপট একটু ওই বক্সটা রিভিশন দাও। ওই বক্সটা রিভিশন দেওয়ার পরে একটা স্পট এক্সাম নিব, ছোট্ট স্পট এক্সামের পরে আমাদের ক্লাস প্রায় শেষ। হ্যাঁ, স্পট এক্সামটা নিলেই তারপরে কিছু জিনিস আমি একটু দাগ দিয়ে দিব, বলে দিব মুখে, ক্লাস শেষ হয়ে যাবে। আর 5 মিনিট লাগবে জাস্ট। তুমি একটু দ্রুত বক্সটা একটু রিভিশন দিয়ে আসো তো, ক্লাসে মুখস্থ হয়ে যাক। আচ্ছা, পড়া শেষ সবার? শেষ শেষ, আরে পারবা তোমরা, প্রচুর জোস। দেখো, এই হচ্ছে 3টা কোশ্চেন স্পট এক্সামের। তোমার কাজ হবে এখন কি, 3টা কোশ্চেনের অ্যান্সার একটা কমেন্টের মাধ্যমে লিখে আমাকে একটু জানানো। 3টা কোশ্চেনের অ্যান্সার একটা কমেন্টের মাধ্যমে লিখে জানাও। ইজি আছে কোশ্চেন, দেখো খালি একবার, তারপর আমি একটু আলোচনা করি। মেলাটোনিন কমানোর উপায় আছে কিনা? ঘুম অনেক বেশি হয়? কি বিপদ, কি বিপদ। সবার প্রথমে আনসার দিয়েছে ইসরাত জাহান বৃষ্টি, ভেরি গুড, থ্যাংক ইউ। এছাড়াও শারমিন জাহান, মোমেন মুন্সি, মনসুর রহমান, আচ্ছা অনেক নাম, থ্যাংক ইউ সবাইকে। সবার আনসার মোটামুটি হচ্ছে, তো আমি একটু ডিসকাস করি। হ্যাঁ, 1 নাম্বার দেখো, ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ক্যালসিয়াম শব্দটার সাথে মিল আছে এমন একটা হরমোন দেখো তো আমরা অপশনে পাই কিনা। ক্যালসিটোনিন, রাইট, ক্যালসিটোনিনের সাথে ক্যালসিয়ামের নামের মিল আছে, তাহলে অ্যান্সার কি, ক্যালসিটোনিন। মিনারেলো কর্টিকয়েড কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? দেখো, মিনারেলো কর্টিকয়েড, কর্টেক্স, কর্টেক্স আছে এমন গ্রন্থি কোনটা? অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল, তাহলে অ্যাড্রেনাল গ্রন্থি। কর্টেক্স আছে, সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। তারপর আসি পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ ভাগ থেকে কোন হরমোন ক্ষরিত হয়? আমরা পড়েছিলাম পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ ভাগ মানেই হরমোনের নামে অ থাকবে। দেখো তো এখানে কোন হরমোনের নামে অ আছে? অক্সিটোসিন। হ্যাঁ, তাহলে এটা আনসার। যারা আনসার দিচ্ছে সবারই অ্যাকচুয়ালি হয়েছে, আমি এখনো অব্দি কাউকে ভুল আনসার করতে দেখিনি। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের স্পট এক্সাম শেষ। এখন আমরা চটপট একটু বই দেখব। বইয়ের যে বাকি অংশগুলো সেখান থেকে কি কি পড়া লাগবে বা কি কি জিনিস দরকার সেটা আমরা একটু দেখে নিই। দেখো, ফার্স্টে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিকে আমরা বলি কি, প্রধান গ্রন্থি বা প্রভু গ্রন্থি অথবা প্রিন্সিপাল অর মাস্টার গ্ল্যান্ড, পিটুইটারি গ্রন্থি। এবং এইটা আমাদের দেহের সবচেয়ে ছোট গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি আমাদের দেহের সবচেয়ে ছোট গ্রন্থি। এখন আমাকে একটু বলো, পিটুইটারি গ্রন্থি তো সবচেয়ে ছোট, তাহলে সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? অন্তঃক্ষরা বহিঃক্ষরা আলাদা করে বলছি না, অ্যাজ এ হোল সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি, যকৃৎ, ভেরি গুড। লিভার, তাই তো, লিভার হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি, ঠিক আছে। এখন দেখো, এই যে পিটুইটারি গ্রন্থি 1 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এবং মোটর দানার মতো, মানে খুবই ছোট, মটরশুটির দানা যেরকম হয় সেটার মতো, অ্যান্ড 0.5 গ্রাম ওজন বিশিষ্ট। 0.5 গ্রাম ওজন। দেখো, 6টা ট্রপিক হরমোনের কথা কিন্তু আপু আগেই বলছে, যে পিটুইটারি গ্রন্থি 6টা ট্রপিক হরমোন ক্ষরণ করে। তারপরে ভিতরের এই কাজগুলো আমরা বক্স থেকেই পড়ে ফেলেছি। এখন চলে আসি এইখানে। দেখো, থাইরয়েড গ্রন্থির আকৃতি প্রজাপতি আকৃতির, ট্রাকিয়া বা শ্বাসনালীর উভয় পাশে অবস্থিত, 3টা হরমোন যে ক্ষরণ করে আমরা জানি, বক্সে পড়েছিলাম। যারা আনসার দিচ্ছে সবারটা হচ্ছে লিভার, ভেরি গুড।
এখন প্যারাথাইরয়েড গ্রন্থিতে একটা কথা একটু দরকার, সেটা হচ্ছে যে ক্যালসিয়ামের বিপাকের সাথে সম্পর্কিত হরমোন হচ্ছে প্যারাথরমোন। ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ করে। তো ক্যালসিয়ামের সাথে একটা ভিটামিন আবার খুব বেশি রিলেটেড। কোন ভিটামিন? ভিটামিন ডি। ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি এর রিলেশনটা বেশ ভালোভাবে দেখা যায় আর কি। তো এই ভিটামিন ডি এর অভাবে কিছু রোগ হয়। দেখো, ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের হচ্ছে রিকেটস রোগ হবে, এন্ড বয়স্কদের কি হয়? অস্টিওম্যালেশিয়া। বাচ্চাদের রিকেটস হবে এবং বয়স্কদের হবে অস্টিওম্যালেশিয়া। তারপর আসি, দেখো, অ্যাড্রেনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্রন্থি কি টুপির মতো দেখতে? টুপির মতো আমাদের বৃক্কের মাথায় অবস্থান করে। এটার বাইরের দিকের অঞ্চলটাকে বলা হয় কর্টেক্স, ভিতরে বলা হয় কি? মেডুলা। এন্ড এটার ওজন হচ্ছে 3 থেকে 5 গ্রাম। সুপ্রারেনাল গ্রন্থির ওজন কত? 3 থেকে 5 গ্রাম। এখানে দেখো, কর্টেক্সের যে হরমোন গুলো কাজ আমাদের পড়া হয়ে গেছে, আমি জাস্ট একটু বলি। কর্টেক্স, অ্যাড্রেনাল গ্রন্থি, এই ক্ষেত্রে তুমি একটু কি মনে রাখবা? দেখো, অ্যাড্রেনাল মেডুলা থেকে 2টা হরমোন নিঃসৃত হয়, লেখা আছে 2টা হরমোন, কিন্তু বর্ণনার মধ্যে কিন্তু ডোপামিন নামে একটা এক্সট্রা হরমোনের নাম দেওয়া আছে। মনে রাখবা, যদি পরীক্ষায় আসে অ্যাড্রেনাল মেডুলা থেকে কয়টা হরমোন নিঃসৃত হয়, তোমার অ্যান্সার হবে 2টা। অ্যাড্রেনাল মেডুলা থেকে কয়টা হরমোন নিঃসৃত হয়? 2টা, কারণ বইয়ে ডিরেক্ট লেখা আছে 2টা। আর যদি বলে যে নিচের কোনটা অ্যাড্রেনাল মেডুলা থেকে নিঃসৃত হরমোন না, অপশনে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন এবং আরেকটা দিয়ে রাখছে, তখন তুমি আনসার করবা সেই ওই অনুযায়ী। বাট কয়টা হরমোন? 2টা হরমোন। আর কর্টেক্সের ক্ষেত্রে হচ্ছে কয় ধরন। কয় ধরন জিজ্ঞেস করলে 3 ধরন, ঠিক আছে? কয় ধরন? 3 ধরন। আর কয়টা? 2টা। কর্টেক্সের কথা বলছি, আবারও বলি, কয় ধরনের হরমোন? 3 ধরনের। আর যদি বলে কয়টা, তাহলে 2টা। কর্টেক্সের ক্ষেত্রে এইটা। আর মেডুলায় অলওয়েজ 2টা। মেডুলা মানেই 2টা হরমোন, 2টা হরমোন, 2টা হরমোন। ডান। আর ডোপামিন কি হিসেবে কাজ করে জানো তুমি? নিউরোট্রান্সমিটার পড়েছো না? স্নায়ুতন্ত্রের কাজ, স্নায়ুতন্ত্র কান যে ক্লাসটা করেছিলাম, নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। দেখো, থাইমাস গ্রন্থি থেকে আমাদের লিম্ফোসাইট প্রস্তুত হয়, অ্যান্টিবডি তৈরি হয় সেখান থেকে। তো অবশ্যই এইটা ইমিউন রেসপন্স বা কি বলে যে আমাদের প্রতিরক্ষায় হেল্প করবে, জানা কথা। আর অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই একটা ওয়ার্ড মানে একটা জায়গায় ইম্পর্টেন্ট, যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অগ্নাশয়ের মোট আয়তনের 1 থেকে 2% কি বলে 2% দখল করে থাকে। 1 থেকে 2% দখল করে থাকে। তারপরে আমরা চলে আসি এই পৃষ্ঠায়। দেখো, এই পৃষ্ঠায় যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই পয়েন্টগুলো দাগ দেওয়া আছে। তোমার কাজ হবে খালি এই পয়েন্টগুলো একটু ভালো মতন পড়া, কারণ বাকি জিনিস তুমি আগে পড়ে ফেলছো, দরকার নাই। এই কয়েকটা পয়েন্ট তুমি একটু মনোযোগ দিয়ে ভালো মতন পড়ো। আর শেষের যে পৃষ্ঠা, এই পৃষ্ঠায় একটা লাইন আমি দাগ দিয়ে রাখছি, একটা না 2টা। দেখো, থাইরক্সিনের স্বল্পতা পূরণে আমরা একটা সংশ্লেষিত হরমোন ব্যবহার করি, যার নাম হচ্ছে লেভোথাইরক্সিন। লেভোথাইরক্সিন, এইটা দিয়ে অনেক সময় থাইরয়েড ক্যান্সার এবং গলগণ্ড বা গয়টার প্রতিরোধেও এটা ইউজ করা হয়। তাহলে থাইরক্সিনের স্বল্পতা পূরণে আমরা কোনটা ইউজ করছি? লেভোথাইরক্সিন। এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। এখন এই গ্রন্থি পোর্শন থেকে একটা ছোট্ট ক্লাস নোট টাইপের আছে, দেখো। দেখো, এই যে ক্লাস নোটটা দেওয়া, এই একটা পৃষ্ঠার মধ্যে বিভিন্ন হরমোনের কাজ দেওয়া আছে। কাজগুলা কেমন দেওয়া আমি আগেই বলে দিচ্ছি। বক্সে যে কাজগুলো ছিল হরমোনের ছকে, সেই কাজগুলোর সাথে ভিতরের পোর্শনে কিছু কাজ আছে যেটা আবার বক্সে নাই। তুমি এটা নিয়ে টেনশন করো যে আপু বক্সে কিছু কাজ, সেটা তো পড়লাম, বাট কিছু অংশ আবার দেখা যাচ্ছে যে রিটেন অংশের ভিতরে আছে, সেটা আবার বক্সে দেওয়া নাই, তো ওইগুলা পড়তে হবে কিনা। তো সেগুলোকে এক জায়গায় করে এই পৃষ্ঠাটা একটু রেডি করা। তুমি এই পৃষ্ঠাটা থেকেও হেল্প নিতে পারো, তুমি চাইলে কম্পেনিয়ন বুক থেকেও হেল্প নিতে পারো, তোমার ইচ্ছা, তোমার যেভাবে পড়তে সুবিধা হয়। আমার কাজ তোমাকে প্রোভাইড করা, তো এই যে আমি প্রোভাইড করলাম, এবার তুমি যেভাবে কমফোর্টেবল তুমি জাস্ট পড়াটা শেষ করলেই হবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, আমাদের ক্লাস শেষ। সোনার বাংলাদেশ। এখন যেটা কথা সেটা হচ্ছে, কারো যদি কোনো সমস্যা থাকে এই চ্যাপ্টারে, তোমাদের গ্রুপে সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারের জন্য আলাদা একটা পোস্ট দেওয়া আছে, তুমি সেই পোস্টে কমেন্ট করলেই আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তোমাদের প্রবলেমের সমাধান করার জন্য। আর এরপর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি কোনো কিছু ভুল বলে থাকি, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করো সবাই। তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি।
সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।